Feel the real fear with us. প্রিয় লিসেনার্স, আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আফনান দ্য হরর ওয়ার্ল্ডের আজকের উইন্টার হরর কার্নিভাল উইথ রবির দ্বিতীয় আয়োজনের সাথে যুক্ত হচ্ছেন বা পরবর্তীতে হবেন, সকলকে জানাচ্ছি শুভেচ্ছা ও ভালোবাসা। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। প্রিয় লিসেনার্স, আমাদের এই আয়োজনের প্রথম ঘটনা কিন্তু ছিল ইয়ারু, আর এই ইয়ারু ঘটনাটি কিন্তু ঘটেছিল কুষ্টিয়া জেলায়। আপনারা যারা কুষ্টিয়াতে আছেন অনেকেই নক করেছেন, ওই এলাকাগুলো অনেকেই চেনেন, জানিয়েছেন। আর আমাদের রবি ভাই, যিনি মূলত ঘটনা দিয়েছেন, তার বাড়িও কুষ্টিয়া জেলার সদর উপজেলার পেয়ারাতলা নামক স্থানে, যেটা শহর এলাকায় বলতে হবে। আর উনি ইউএস এইডে কর্মরত রয়েছেন, বর্তমানে ফরিদপুরে রয়েছেন। উনি যেই কাজটি করেন ইউএস এইডের, এই কাজের একটা দায়িত্ব হচ্ছে কৃষকদের সাথে সরাসরি যোগাযোগ করা। উনি মূলত এখন এই কাজের সাথে রয়েছেন, বিভিন্ন সময় বিভিন্ন কনস্ট্রাকশন কাজের সাথেও যুক্ত ছিলেন। এই মুহূর্তে কৃষকদের সাথে একটা কমিউনিকেশন রাখার একটা দায়িত্ব ওনার উপর এসে পড়েছে, এবং ফরিদপুর জেলার মধুখালীতে এখন উনি অবস্থান করছেন বলে আমাদেরকে জানিয়েছেন। উনি মূলত আরও দুটি ঘটনা পাঠিয়েছিলেন ব্ল্যাক ম্যাজিক রিলেটেড। তার মধ্যে একটি আমাদের দেশের ঘটনা, আরেকটি থাইল্যান্ডের ঘটনা। আমাদের দেশি ঘটনা যেটি, সেটি কুষ্টিয়া থেকে উনি সংগ্রহ করেছেন। এটারও প্রেক্ষাপট কুষ্টিয়াতেই, মানে কুষ্টিয়াতে এটা ঘটেছিল। আর অন্য যেটি, সেটি উনি সংগ্রহ করেছিলেন একজন ব্যক্তির কাছে। উনি থাইল্যান্ডের নাগরিক। রবি ভাই যখন মেট্রো রেলে চাকরি করেছেন মাত্র 2 মাস, মেট্রো রেলে বলতে মেট্রো রেল প্রজেক্ট যখন চলে তখন মাত্র 2 মাসের জন্য উনি সেখানে চাকরি করেছিলেন। তো ওখানে তো বিভিন্ন দেশের ইঞ্জিনিয়াররা এসেছিলেন, থাইল্যান্ড, ফিলিপাইন, মালয়েশিয়া সহ চায়না, আরও অনেকগুলো দেশের ইঞ্জিনিয়াররাই তারা এসেছিলেন আর কি। তখন থাইল্যান্ডের একজন ইঞ্জিনিয়ারের কাছ থেকে দোভাষীর মাধ্যম দিয়ে ঘটনাটি উনি সংগ্রহ করেছিলেন। মূলত একটা বিশেষ প্রেক্ষাপটে ঘটনাটি উনি সংগ্রহ করেন। শুধু উনি না, ওখানে আরও অনেক বাংলাদেশি ছিলেন, তারাও আগ্রহ ভরে ঘটনাটি শুনেছিলেন আর কি। তো এই দুটি ঘটনা এখন আপনাদের সামনে উপস্থাপন করব। প্রথমেই উপস্থাপন করব বাংলাদেশের ঘটনাটি। তো চলুন শুরু করি সেই ঘটনাটি। এই ঘটনাটি কুষ্টিয়া জেলার আল্লাহর দরগা থানার মাঝদিয়া গ্রামের। সময়টা 2010 সাল। ওখানে একজন ব্যক্তি রয়েছেন, তার নাম হচ্ছে আলম মিয়া। মূলত এই আলম মিয়ার কাছ থেকেই রবি ভাই ঘটনাটি শুনেছিলেন। আর ঘটনাটি মূলত যে পরিবারের সাথে ঘটেছিল, সেই পরিবারের কর্তার নাম হচ্ছে সাগর। এই সাগর হচ্ছে এই আলম মিয়ার আপন চাচাতো ভাই। এই সাগর সাহেবের 2 জন ছেলে এবং 1 জন মেয়ে। বড় ছেলের নাম হচ্ছে শাহজাহান, উনি বিদেশে থাকেন। 2010 সালে বা 9 সালের দিকে এই শাহজাহানকে বিয়ে দেওয়া হয় পার্শ্ববর্তী আরেকটি গ্রামে। তো শাহজাহান তো প্রবাসী ছিলেন। তো বিয়ের পরে দেখা যেত যে শাহজাহান তার স্ত্রীর কাছে ব্যাংক অ্যাকাউন্টে সব টাকাগুলো পাঠাতেন আর কি। এই ব্যাপারটা এই সাগর সাহেব এবং তার স্ত্রীর ভালো লাগে না, মানে শাহজাহানের মায়ের ভালো লাগে না। তো নিজের বেটার বোর কাছে টাকা, এইগুলো তাদেরকে চেয়ে নিতে হবে বা এরকম কোনো কিছু, এই ব্যাপারটা আসলে ওনারা কোনোভাবেই মেনে নিতে পারছিলেন না। যদিও বা তার বেটার বোর কাছে টাকা আসতো, তো বেটার বউ কিন্তু পর্যাপ্ত টাকা তাদেরকে দিয়েও দিতেন। কিন্তু বিয়ের পরপরই ছেলে তার স্ত্রীর কাছে টাকা দিয়ে দেবে, মা বাবাকে দিবে না, মা বাবাকে সেই টাকা চেয়ে নিতে হবে। না চাইলেও তো বেটার বউ দিচ্ছে, কিন্তু ওই যে ব্যাপারটা, একটা ইগো, ওই ইগো কাজ করছিল মারাত্মকভাবে। এবং সবচেয়ে বেশি এই ইগোটা কাজ করছিল এই সাগর সাহেবের স্ত্রীর মধ্যে, মানে শাহজাহানের মায়ের মধ্যে। তো শাহজাহানের মা কোনোভাবেই বিষয়টা মেনে নিতে পারছিলেন না।
সাগর সাহেবও মেনে নিতে পারছিলেন না, কিন্তু তার মানে এই না যে মেনে না নিয়ে ভয়ঙ্কর কোনো পদক্ষেপ নেবেন, বিষয়টা এরকম না। কিন্তু তার স্ত্রী এমনভাবে ক্ষিপ্ত হয়েছে এবং তার স্বামীকে এক পর্যায়ে কনভিন্স করেই ফেলেন, তা হচ্ছে তার ছেলের বউর উপর ব্ল্যাক ম্যাজিক করতে হবে। শুরুর দিকে তো সাগর সাহেব রাজি ছিলেন না, হাজার হলো ছেলের বউ, এটা কিভাবে সম্ভব। তারপরেও আসলে স্ত্রীর পীড়াপিড়িতে এবং স্ত্রী এমনভাবে তাকে আসলে কান পড়া দিয়েছেন, যার ফলশ্রুতিতে উনি একটা পর্যায়ে বিরক্ত হয়ে বলেন, ঠিক আছে যাবো আমি, চলো কোথায় যেতে হবে। তার স্ত্রী বিভিন্ন মাধ্যম দিয়ে আগে থেকেই খোঁজ খবর নিয়ে রেখেছিলেন যে মথুরাপুর নামে একটা গ্রাম আছে ওই দিকটাতে, ওই গ্রামে এক তান্ত্রিক বাস করে। সে মূলত সন্ন্যাসী গোছের, এক জায়গায় খুব বেশি দিন থাকে না, বছরখানেক থাকে আবার চলে যায়। এই সন্ন্যাসী গোছের তান্ত্রিক অনেক ব্ল্যাক ম্যাজিক জানে এবং সে বান মারতে পারে, একদম মরণ বান, এইটা মারলে মৃত্যু ছাড়ার কোনো উপায় নেই। তো তার কাছে যান তারা, যাওয়ার পর সব কথা খুলে বলেন। আর তান্ত্রিকরা তো আসলে এটাই চায়, তাদের দরকার টাকা, যত কঠিন কাজ তত বেশি টাকা। তো তান্ত্রিক বলে ঠিক আছে, কাজটা করে দেব, তবে কাজটি করার জন্য বেশ কিছু জিনিস চান, যেমন কয়েকটা তামার পয়সা, তারপর তার বেটার বউর ব্যবহৃত কিছু কাপড়, তারপর এই যে সাগর সাহেব তারও ব্যবহৃত কাপড়, আবার যিনি করাচ্ছেন মানে সাগর সাহেবের স্ত্রী তারও ব্যবহৃত কিছু কাপড়, তারপর তার বেটার বউর ব্যবহৃত স্বর্ণের ছোটোখাটো কোনো গহনা হলেই হবে আর কি। তো এই সমস্ত জিনিস চান, বেশ কিছু জিনিস, মানে এগুলো অতটা বলতে পারেন নাই, বিশেষ যিনি ঘটনা দিয়েছিলেন আর কি, এই যে আলম মিয়া, উনি অতটা বলতে পারেন না কী কী, মানে যতটুকু ওনার মনে ছিল আর কি সেগুলো বলেছিলেন। তার মধ্যে ব্যবহৃত কাপড়ের সংখ্যাটাই বেশি ছিল, বিভিন্ন ধরনের ব্যবহৃত কাপড়। তো যাই হোক, তো এই সব কিছুই সংগ্রহ করেন। এর মধ্যে আর একটা ব্যাপার ছিল, সেটা হচ্ছে প্রত্যেকের শরীরের রক্ত, প্রত্যেকের শরীরের কনিষ্ঠাঙ্গুলি, ডান হাত বা বাম হাতের কনিষ্ঠাঙ্গুলি থেকে 3 ফোঁটা বা তার থেকে বেশি একটু রক্ত লাগবে। এখন রক্ত তো সাগর সাহেব এবং তার স্ত্রী দিতেই পারবেন, কোনো সমস্যা নাই। এখন তার বেটার বউর কাছ থেকে কীভাবে রক্ত সংগ্রহ করবেন, এটা তো একটা কঠিন ব্যাপার ছিল। তো ওনারা কোনোভাবে এই রক্তটা সংগ্রহ করেছিলেন, বিশেষ করে তার বেটার বউ যখন ঘুমিয়েছিলেন, কারণ তার ছেলে তো আর বাড়িতে নাই, তার বেটার বউ একাই একটা রুমে ঘুমাতেন। তখন হয়তো বা ধারণা করা হয় যে ওই রাত্রে ঘুমের ওষুধ তাকে খাওয়ানো হয়েছিল, যাতে করে তার আঙ্গুল থেকে কোনোভাবে যদি রক্ত নেওয়াও যায় যাতে তিনি বুঝতে না পারেন, এরকম কোনো কিছু একটা করা হয়েছিল। তবে রক্ত তারা সংগ্রহ করেছিলেন। এই সব কিছু সংগ্রহ করার পর সেই তান্ত্রিকের কাছে যাওয়া হয়। তো তান্ত্রিক সব কিছু রেখে দেন, রাখার পর তাদেরকে বলে দেন যে আপনাদের কাজ শেষ, আজকের পর থেকে শুরু হবে খেলা। আজকের পর থেকে 30 দিন পর্যন্ত গণনা করবেন। আপনার বেটার বউ 30 দিনের মাথায় মারা যাবে। এখন এই যে সাগর সাহেবের স্ত্রী, যিনি মানে এই শাহজাহানের মা, তিনি বলছেন যে আমি বুঝবো কীভাবে যে আপনার ব্ল্যাক ম্যাজিকে কাজ হচ্ছে বা বান মারা এটা কাজ হচ্ছে। তখন ওই তান্ত্রিক বলে দেন যে আপনার বেটার বউ নিজে থেকেই দেখবেন বলবে, আর আপনারাও বুঝবেন। কি বলবে? তান্ত্রিক বলে দেন যে আপনার বেটার বউ আপনার কাছে সে বলবে সে একটা অদ্ভুত স্বপ্ন দেখেছে। কি সেই স্বপ্ন? স্বপ্নটা হচ্ছে প্রতি রাত্রে দেহ মানুষের মতো কিন্তু মাথাটা পেঁচার মতো, এবং ওই দেহে বিভিন্ন জায়গায় পালক আছে। শরীর থেকে একটা পালক ছিঁড়ে নিয়ে আপনার বেটার বউর চুলের খোপার মধ্যে গুজে দেবে। এরকম 30 দিন গুজে দেবে। 30 দিনের দিন যখন হয়ে যাবে, ওই রাত্রেও যখন তার মাথায় পালক গুজে দেবে, ওই রাত্রেই তার মৃত্যু হবে। তবে মৃত্যুটা অস্বাভাবিক মৃত্যু ওইভাবে হবে না। হতে পারে সে সিঁড়ি থেকে পড়ে গিয়ে মারা গেছে, হতে পারে সে পানিতে ডুবে মারা গেছে, এমনও হতে পারে যে সে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে। তবে
এমনভাবে সে মারা যাবে অন্য কেউ এতে ফাঁসবে না বা ফেঁসে যাবে না। তো খুশি হয়ে যায় সাগর সাহেব এবং তার স্ত্রী, তারা খুশি মনে চলে আসেন, অপেক্ষায় আছেন কখন তার ছেলের বউ এসে এই অদ্ভুত স্বপ্নের কথা বলবে। তান্ত্রিক আরও একটা বিষয় বলে দিয়েছিলেন, সেটা হচ্ছে যে তার বেটার বউর খাওয়া দাওয়া করতে খুব সমস্যা হবে। তার কাছে মনে হবে তার গলায় পাথর আটকে আছে। কোনো ডাক্তার কবিরাজ এটা ঠিক করতে পারবে না, হাজার ওষুধ খেলেও কোনো লাভ হবে না। আর ডাক্তারের কাছে গেলে ডাক্তার গ্যাস্ট্রিকের ওষুধ দেবে, কিছু পরীক্ষা নিরীক্ষা করবে, এন্ডোস্কোপি করতে পারে, এর থেকে বেশি কিছু আর কেউ করবে না। ও যেহেতু খাওয়া দাওয়া করবে না, শরীরটা খুব ক্লান্ত হয়ে যাবে। একদমই যে খাওয়া দাওয়া করতে পারবে না বিষয়টা এরকম না, তবে তার যতটুকু খাবার খাওয়া প্রয়োজন তার থেকে অনেক কম খেতে পারবে। সবাই ধারণা করবে যে এই কারণে হয়তো বা মারা গেছে, বা এই কারণে তার শরীর অসুস্থ ছিল, যন্ত্রণা হচ্ছিল, এই কারণে সুইসাইড করছে, মানে অনেক চিন্তাই মানুষের মাথায় আসবে, কিন্তু কেউ ভাবতেই পারবে না এটা ব্ল্যাক ম্যাজিকের কারণে হয়েছে। তো এই সমস্ত কথা শোনার পর তারা তো বাসায় চলে আসছেন, অপেক্ষা করছেন পরদিন তার বেটার বউ এসে একটা স্বপ্নের কথা বলবে। ওই রাত্রে ঘটে খুবই অদ্ভুত এক ঘটনা। ওই রাত্রে যেই স্বপ্ন দেখার কথা ছিল তার বেটার বউয়ের, সেই স্বপ্ন দেখে সাগর সাহেবের স্ত্রী, মানে যিনি ব্ল্যাক ম্যাজিক মূলত করেছেন। উনি স্বপ্ন দেখার পর সকালবেলা উঠে তার স্বামীকে বলে, এটা আমি কি দেখলাম? কি দেখছো? বলে, আমি দেখলাম যে এরকম মাথাটা পেঁচার মতো, বডিটা মানুষের মতো, শরীরে পালক আছে, শরীর থেকে একটা পালক ছিঁড়ে আমার মাথায় গুজে দিল। এই স্বপ্ন তো দেখার কথা আমার বেটার বউয়ের, আমি দেখলাম কেন? তখন তার স্বামী বলতেছে, আরে ও কিছু না, তুমি আমিও তো রক্ত দিছি, তুমি আমিও তো আমাদের ব্যবহৃত কাপড় তাকে দিছি, তোমারও তো ব্যবহৃত স্বর্ণের একটা ছোট অলংকার তাকে দিছো, হইতে পারে যে ও দেখছে তুমিও দেখছো। তো প্রথম রাত্রে তো দেখেছে, এই বিষয়টা যেহেতু স্বামীর কাছে বলেছে, স্বামী তাকে একরকম বুঝ দিয়েছে, এবং স্বামী যে যুক্তিগুলো উপস্থাপন করছে সেটাও হতে পারে বলে উনি মনে করেছেন। তো ওই রাত ওভাবে কেটে গেল। পরদিন সকালও কেটে গেল। দ্বিতীয় রাতের বেলা উনি ঘুমিয়েছেন। ওই রাতেও উনি একই স্বপ্ন দেখলেন যে পেঁচার মতো কিছু একটা এসে তার মাথায় একটা পালক গুঁজে দিল। এই পালকটাই পেঁচারই পালক। তো এটা দেখার পর রাত্রে ওনার ঘুম ভেঙে যায়, ওনার স্বামীকে ডেকে তোলেন যে, এই আমি কি দেখলাম? এটা আমি তো আবার ওই স্বপ্ন দেখছি, আমি প্রথম রাত্রে দেখলাম, দ্বিতীয় রাত্রে দেখলাম, মানেটা কি? এরকমটা তো হওয়ার কথা ছিল না। তখন ওনার স্বামী বলেন যে, ঠিক আছে, আর একটা রাত দেখো কি হয়। সত্যি তৃতীয় রাত্রেও দেখা গেল উনি ঘুমিয়েছেন, এরকম অবয়ব এসে তার মাথায় আবারও একটা পালক গুজে দিয়ে গেল। উনি খুব চিন্তিত হয়ে পড়লেন, ওনার স্বামীকে বললেন, স্বামীও চিন্তিত হয়ে পড়ল, না প্রতিদিন এরকম হবে কেন? 3টা দিন এরকম হয়ে গেল, তার মানে 27 দিন এখনো আছে। এদিকে ওনার কাছে মনে হচ্ছে প্রথম দিন উনি যে পরিমাণ খাবার খেয়েছিলেন স্বাভাবিকভাবে, পরের দিন আর অতটা খেতে পারেনি, গলার কাছে কেমন কেমন যেন মনে হচ্ছে। তৃতীয় দিন স্বপ্ন যখন ওটা দেখেছেন, তারপরে ওনার কাছে মনে হচ্ছে উনি খাবার আসলে আগের দিনের মতো খেতে পারছেন না, মনে হচ্ছে ওনার গলায় সমস্যা হচ্ছে। তখনও সমস্যাটা তীব্র হয় নাই। এদিকে দেখা যাচ্ছে ওনার বেটার বউ বেশ স্বাভাবিক আছেন, ভালো আছেন। তখন উনি আবার ওনার বেটার বউকে কৌশলে প্রশ্ন করেছেন যে, আচ্ছা মা, তুমি কি কোনো এরকম পেঁচা টেচা এরকম স্বপ্নে দেখো কিনা, বা তোমার খাওয়া দাওয়া করতে অসুবিধা হচ্ছে কিনা? তখন উনি আবার উত্তর দিয়েছেন যে, কেন মা, না তো, আমি তো এই টাইপের কোনো স্বপ্ন দেখি নাই, আর আমার তো খাওয়া দাওয়া করতে কোনো অসুবিধা হচ্ছে না, আলহামদুলিল্লাহ আমি তো ভালো আছি। এই কথা শোনার পর এইবার এই সাগর সাহেবের স্ত্রী তো ভয় পেয়েছেন যে নিশ্চয়ই অন্যরকম কিছু হয়েছে। তখন দ্রুত উনি ওনার স্বামীকে নিয়ে, মানে সাগর সাহেবকে নিয়ে, ওই যে মথুরাপুর যে গ্রামটা, ওই গ্রামে যেখানে তান্ত্রিক থাকতো সেখানে চলে গেছে। সেখানে চলে যাওয়ার পর ওইখানে দেখা গেল ওই তান্ত্রিক যে ঝুপড়ির মতো জায়গায় থাকতো সেখানে সে নাই, ঘর ফাঁকা। আশেপাশের লোকজনকে জিজ্ঞেস করা হলে বলে যে তান্ত্রিক তো চলে গেছে, সে সন্ন্যাসী মানুষ, এর তো ঠিক ঠিকানা নাই, সে চলে গেছে। আর যাওয়ার আগে কাউকে বলেও যায় নাই। হঠাৎ এক
সকালবেলা উঠে দেখা গেল যে সে নাই। ব্যাপারটা কি? তান্ত্রিক কেন হঠাৎ করেই চলে গেল? এমনটা তো হওয়ার কথা ছিল না। এদিকে এই সমস্যা কিন্তু থেমে নাই। সাগর সাহেবের স্ত্রী উনি কিন্তু প্রতি রাত্রেই এই স্বপ্ন দেখছেন। প্রতি রাত্রেই সেম একটা অবয়ব, পেঁচার মতো মাথা, শরীরটা মানুষের মতো, কিন্তু মানুষের শরীর হলেও শরীরের বিভিন্ন জায়গায় পালক রয়েছে, আর সেখান থেকে একটা পালক ছিঁড়ে তার খোপায় গুজে দিয়ে আবার চলে যায়। এখন এর পরিণতি কি, এটা তো সাগর সাহেবের স্ত্রী এবং সাগর সাহেব দুজনেই বুঝতে পারছেন, কিন্তু কাউকে তো বলতে পারছেন না। নিজের ছেলের বেটার বউকে বান মারতে গিয়ে এই ধরনের ঘটনা ঘটছে। আসলে ব্যাপারটা কি? এরকমটা তো হওয়ার কথা ছিল, তার সাথে কেন হচ্ছে যেটা হওয়ার কথা ছিল তার বেটার বউয়ের সাথে? এই যে সাগর সাহেব, উনি কিন্তু তামাকের ব্যবসা করতেন। কুষ্টিয়ার বিস্তীর্ণ এলাকায় তো তামাকের চাষ হতো, এছাড়া রংপুর দিনাজপুরেও তামাকের চাষ হয়। তো উনি এই রংপুর দিনাজপুরেও তামাকের বিভিন্ন ধরনের ব্যবসা বাণিজ্যের সাথে যুক্ত ছিলেন। সেই সুবাদে ওই দিকটাতে ওনার যাওয়া হতো। তো উনি তো খুঁজছেন যে এই সমস্যা কীভাবে সলভ করা যায়, ভালো কোনো তান্ত্রিকের কাছে গিয়ে খুঁজছেন। এখন বাড়ির আশেপাশে কোনো তান্ত্রিককে যে বলবেন এই ঘটনা ঘটাইছি আমরা, তাহলে তো জানাজানি হয়ে গেলে বিপদ। তার বেটার বউ যদি শোনে, বেটার বউর আত্মীয় স্বজনরা যদি শুনে যায়, কখনো তুলকালাম কাণ্ড হয়ে যাবে। এটা তো বাড়ির কাছে কাউকে বলাও যাচ্ছে না। তো উনি এদিকে তান্ত্রিকের খোঁজ করছেন, ভালো দক্ষ তান্ত্রিক কোথায় পাওয়া যায়। তো খুঁজতে খুঁজতে দিনাজপুরের দিকে একটা গ্রামে, সেই গ্রামের নাম যতটুকু বলেছিল, তো রবি ভাই এতটুকু বলেছিলেন যে সেটা সম্ভবত মিঠাপুকুর নামে কোনো একটা গ্রাম হতে পারে। তো এরকম একটা গ্রামে একজন তান্ত্রিকের সন্ধান পাওয়া যায়। তো তান্ত্রিকের সাথে যখন কথা বলেন উনি, তো তান্ত্রিক সব কথা শোনেন। সব কথা শোনার পর তখন তান্ত্রিক বলেন যে আপনি আপনার স্ত্রীকে নিয়ে আসেন, আমি একটু দেখব। তার স্ত্রীকে কয়েকদিন পরে আবার নিয়ে আসা হয়। এদিকে কিন্তু প্রতি রাত্রে কিন্তু সমস্যা চলছেই। ইতোমধ্যে প্রায় 7-8 দিন হয়ে গেছে এই ব্যাপারটা। তার মানে প্রতি রাত কিন্তু সে একই স্বপ্ন দেখছে, আর 30 দিন কিন্তু আস্তে আস্তে ঘনিয়ে আসে, মানে 30তম দিন। তো তান্ত্রিকের কাছে নিয়ে যাওয়া হয়। তান্ত্রিক সব কথা শোনেন। শোনার পর উনি যে তথ্য দেন, সেই তথ্য শুনে তো এই সাগর সাহেব এবং তার স্ত্রীর চক্ষু ছানা বড়া হয়ে যায়। তো তান্ত্রিক বলেন যে আসলে ওই যে তান্ত্রিক যে পালিয়েছে, এই তান্ত্রিক আসলে ভুল একটা কাজ করে ফেলেছিল। সেটা হচ্ছে যে আপনারা যেই রক্ত দিয়েছিলেন, এই যে সাগর সাহেব এবং সাগর সাহেবের স্ত্রী, তারা তো ইনস্ট্যান্ট রক্ত দিয়েছিলেন, আর হচ্ছে তার বেটার বোর রক্ত তো আসলে সংগ্রহ করে নিয়ে আসা হয়েছিল। তো দেখা গেল যে 3টা ছোট ছোট পাত্র ওই তান্ত্রিক রেখেছিল। তখন ওরা বলছেন হ্যাঁ 3টা পাত্র তো ছিল। তখন এই দিনাজপুরের তান্ত্রিক বলছে মূলত যেই পাত্রে আপনার বেটার বউয়ের রক্ত দেওয়ার কথা ছিল, সেই পাত্রে ভুল করে ওই তান্ত্রিক আপনার রক্ত নিয়ে নিছে, মানে এই যে সাগর সাহেবের স্ত্রীর রক্ত নিয়েছে। আর এরকম ভুল হলে খুব যে বেশি সমস্যা হবে তা না, কিন্তু ভুলের মাত্রাটা চরম আকার ধারণ করে তখনই যখন এই রক্তের অনুপাত, 3 জনের রক্তের অনুপাত সমান হওয়া যাবে না, মানে যার উপর এই বানটা মারা হবে তার রক্তটা বেশি হতে হবে। কিন্তু দেখা গেল যে এই যে সাগর সাহেবের স্ত্রী, তার হাতের রক্তটা প্রথমত ভুল পাত্রে তো পড়েছেই, এর থেকেও মারাত্মক ব্যাপার হলো তার হাতের রক্তটা তার বেটার বউয়ের যতটুকু রক্ত ছিল তার থেকে বেশি পড়ে গেছে, যার ফলশ্রুতিতে এই ব্ল্যাক ম্যাজিকটা উল্টো কাজ করছে। যার রক্তের পরিমাণ বেশি, যেই পাত্রে রক্তের পরিমাণ বেশি, এই ব্ল্যাক ম্যাজিক তার উপর কাজ করবে। আর এই যেই কাজগুলো করে এবং ব্যবহৃত কাপড়গুলো যেগুলো আছে, এইটার উপর কিছু কুফুরি কালাম লিখে পুড়িয়ে একটা ছোট্ট তাবিজের মতো তৈরি করা হয়। এরপর সেটি একটা পেঁচার গলায় ঝুলিয়ে দিয়ে ওই পেঁচাকে
একটা জিনের সাথে কানেক্ট করে দেওয়া হয়। মূলত পেঁচাদের এক ধরনের একটা আল্লাহ প্রদত্ত শক্তি রয়েছে। জিনেরা পেঁচাদেরকে বশ করার চেষ্টা করলেও জিনেরা কখনোই সহজে পেঁচাকে বশ করতে পারে না। এটা জিনদের একটা সীমাবদ্ধতা, এটা কিন্তু তান্ত্রিক বলছেন। আর জিনদেরকে যখন কোনো পেঁচার শরীরে ঢুকতে বলা হয়, ওরা খুব স্বাচ্ছন্দ্যে সেই কাজটি করতে রাজি হয়ে যায়। তো এই ধরনের ব্ল্যাক ম্যাজিকের মাধ্যমে কোনো একটা পিশাচকে ওই পেঁচার সাথে কানেক্ট করে দেওয়া হয়, তখন ওই পিশাচটা পেঁচার শরীরের মধ্যে ঢুকে যায়। আর ওই পিশাচটাই মূলত পেঁচার শরীরের ভিতরে ঢুকে তখন এই ধরনের কাজ করতে পারে। আর এই ধরনের কোনো একটা কাজ করে সে যদি সফল হয় তাহলে ওই জিনের শক্তিটাও বেড়ে যায়। আর এই কারণেই এই ব্ল্যাক ম্যাজিকটা উল্টো কাজ করেছে এবং এই যে সাগর সাহেবের স্ত্রী এই স্বপ্নটা দেখছেন, কিন্তু তার বেটার বউ কিন্তু দিব্যি ভালো সুস্থ, সে ঘুরে বেড়াচ্ছে, স্বাভাবিকভাবে খাবার খাচ্ছে, কোনো সমস্যা নাই। তখন এর থেকে পরিত্রাণের উপায় কি? তখন ওই তান্ত্রিক বলে পরিত্রাণের উপায় একটাই, ওই পেঁচাকে খুঁজে বের করতে হবে। শুধু ওই পেঁচাটাকে যদি পাওয়া যায় তাহলেই ওই পেঁচাকে ধরে ওর উপর থেকে এই ব্ল্যাক ম্যাজিকটা কাটিয়ে দিতে হবে, ওর গলায় বেঁধে রাখা মাদুলিটা খুলে ফেলতে হবে এবং ওর ভেতরে থাকা জিনটাকে মুক্ত করে দিতে হবে। তাহলেই শুধু এই অবস্থা থেকে উত্তরণ ঘটানো সম্ভব। কিন্তু কথা হচ্ছে যে এই পেঁচা কোথায় আছে, কিভাবে আছে, এটা কিভাবে বের করা সম্ভব? এটা তো খুব কঠিন একটা ব্যাপার। এদিকে এই যে সাগর সাহেব, উনি তো ওই তান্ত্রিকের খুব করে হাতে পায়ে ধরতেছেন, তার স্ত্রীও খুব কান্নাকাটি করতেছে যে আমাদেরকে বাঁচান, এমন একটা কাজ করে ফেলছি, এমন একটা অন্যায় কাজ করে ফেলছি, আসলে এর তো ক্ষমা নাই। কিন্তু এখন এই বিষয়টা কাউকে তো বলতেও পারতেছি না। এইটা যদি আমার ছেলে জানে বা আমার মেয়ে জানে, আমার বেটার বউ জানে, আমার ছোট ছেলে জানে, তাহলে কি অবস্থা হবে? এদিকে লজ্জায় ওনারা তো কাউকে বলতেও পারতেছেন না এটা, আর এদিকে মৃত্যু ঘনিয়ে আসছে। তো ওনাদের এই কাকুতি মিনতি দেখে ওই তান্ত্রিক রাজি হন, বলেন আচ্ছা ঠিক আছে, আমি কাজটা করব, যত কষ্টই হোক। আপনারা আপনাদের দুজনের রক্ত দিয়ে যান। আবার রক্ত দিতে হবে, আবার ভুল হবে না তো? এরকম একটা চিন্তা ছিল তাদের ভেতরে। তারপরও এখন তো কিছু বলার উপায় নাই, তান্ত্রিক বলছে, যেহেতু তাকে অনেক কষ্টে রাজি করিয়েছে। তো তান্ত্রিক একটা পাত্রে তাদের আবারও এই কনিষ্ঠ আঙ্গুলি, যেটাকে আমরা কেনি আঙ্গুলি বলি অনেক সময়, এই আঙ্গুলের রক্ত রেখে দেন। এরপরে বলেন আপনারা চলে যান। তো ওনারা চলে আসেন, আবার কুষ্টিয়া জেলার সেই আল্লাহর দরগা থানার মাঝদিয়া গ্রামে চলে আসছেন। ওনারা আসার পর চিন্তা করেছিলেন হয়তো বা আর 1-2 দিন স্বপ্ন দেখবেন, তারপরে দেখা যাবে যে ওই তান্ত্রিক তিনি ঠিক ওই পেঁচাটাকে ধরে এটা সমস্যার সমাধান করে ফেলেছেন। কিন্তু না, প্রতি রাত্রেই স্বপ্ন কিন্তু দেখেই যাচ্ছিলেন সেই মহিলা, মানে সাগর সাহেবের স্ত্রী, উনি স্বপ্ন দেখেই যাচ্ছেন। এখন এটা কিভাবে সম্ভব? এদিকে কিন্তু দেখা যাচ্ছে যে 7-8 দিনের মাথায় তো ওই তান্ত্রিকের দেখা পেয়েছিলেন, মোটামুটি এই সবগুলো করতে 10-12 দিন হয়ে গেছে, কিন্তু এরপরেও কিন্তু ঠিক হচ্ছে না, স্বপ্ন দেখেই যাচ্ছেন। এক পর্যায়ে এই সাগর সাহেবের স্ত্রী বলেন, আচ্ছা ঘুমাইলে যেহেতু ওই জিনিসটা আসে, ঘুমাবোই না রাতের বেলা, রাতের বেলায় তো ওই জিনিসটা আসে, রাতের একটা নির্দিষ্ট সময়, ঘুমাবো না, দিনের বেলা ঘুমাবো, রাত্রে জেগে থাকবো, দেখি তো ওই জিনিসটা কিভাবে আসে। তার স্বামী বলেন, হ্যাঁ ঠিক আছে, রাত্রে আমরা চা পানি খাবো, কফি খাবো, ঘুমাবো না, প্রয়োজনে দিনে ঘুমাবো, রাত্রে জেগে থাকবো। তো দুজন রাত্রে জেগে আছেন, চা খাচ্ছেন, গল্প করছেন, অনেক রাত। হঠাৎ করে ওনার স্ত্রী, মানে সাগর সাহেবের স্ত্রী দেখছেন যে দরজা খুলে, মানে দরজা আপনা আপনি খুলে গেল, দরজা সিটকিনি লাগানো ছিল, একা একাই খুলে গেল। স্বপ্নে যেই অবয়বটাকে দেখতেন সেই অবয়বটা ঘরে ঢুকছে, পেঁচার মতো মাথা, পেঁচার মতো চোখ, বডিটা অনেকটা মানুষের মতো, সারা শরীরে পেঁচার যেই লোম বা যেটা আমরা বলি যে পালক, সেগুলো। অবয়বটা হেঁটে হেঁটে আসলো, শরীর থেকে একটা পালক ছিঁড়ল, তার মাথায় গুজে দিল, আবার ঠিক একই রকমভাবে দরজা দিয়ে বেরিয়েও গেল,
দরজাটা আবার আগের মতো সিটকেনি লেগে গেল। যখন ওই অভাবটা চলে যায়, এরপরে ওনার কথা বলার ক্ষমতা ফেরত আসে। তার মানে হচ্ছে উনি যখনই ওটা দেখেছেন উনি কথা বলতে পারছিলেন না, অথচ ওনার স্বামী ওনার পাশেই ছিল, সেও কিন্তু কিচ্ছু দেখে নাই। যখনই ওই জিনিসটা চলে গেল, তখন উনি যখন কথা বলার শক্তি ফেরত পেলেন, তখন উনি চিৎকার করে উঠলেন, সর্বনাশ, ওই জিনিসটা তো আসছিল, আমার মাথায় পালক গুজে দিয়ে গেল। তখন তার স্বামী বলে যে কিভাবে সম্ভব হলো এটা, আমরা তো ঘুমাই নাই, তুমি তো ঘুমাও নাই। তখন বুঝতে পারলেন যে ঘুমাক আর না ঘুমাক, রাতের ওই নির্দিষ্ট সময় ওই ভয়ঙ্কর পিশাচটা আসবেই, এসে পালক গুজে দিয়ে যাবে, কেউ দেখতে পাবে না। বাস্তবেও যদি আসে কেউ দেখতে পাবে না। তাহলে এই সমস্যার সমাধান হচ্ছে না। এদিকে 20তম দিন পার হয়ে গেছে, 30তম দিন কিন্তু খুব নিকটে। তখন এই যে সাগর সাহেব, উনি আবার দিনাজপুরের সেই জায়গাটাতে যান। সেই গ্রামে গিয়ে উনি শোনেন আর এক আজব করা তথ্য। এই তান্ত্রিকও নাই। এই তান্ত্রিকের বাড়ি কিন্তু ওখানে হলেও ওই তান্ত্রিক নাকি পালিয়েছে সেখান থেকে, কাউকে কিছু না বলে চলে গেছে। কোথায় গেছে কেউ জানে না। আগের তান্ত্রিক পালালো, সে না হয় ভুল করেছে। পালানোর কারণও হচ্ছে যে হয়তোবা মারধর খাবেন, উনি তো ওখানকার স্থানীয় না, এই জন্য পালাই গেছেন। কিন্তু এই তান্ত্রিক কেন পালালো? এখন এইটার সমস্যার সমাধান কে করবে? এদিকে তার স্ত্রীর অবস্থা তো দিনকে দিন খারাপ হয়ে যাচ্ছে। তার বেটার বউ তিনি নিজে গিয়ে কিন্তু ডাক্তার দেখিয়েছেন, কিন্তু ডাক্তার কিন্তু এই স্বাভাবিক এইটার যে ট্রিটমেন্ট হচ্ছে, আপনার গ্যাস্ট্রিক হয়েছে, খেতে পারতেছেন না, এটা সেইটা, অ্যান্ডোস্কোপি, ক্লোনোস্কোপি, এগুলো করার পরামর্শ দিচ্ছেন। এগুলো করাও হয়েছে না, কিচ্ছু না, কোনো সমস্যার কোনো নিদর্শনই খুঁজে পাওয়া যাচ্ছে না। ডাক্তার বলছেন আপনি তো ভালো আছেন, কিন্তু এরকম কেন হচ্ছে আমরা তো বুঝতে পারছি না। এরপর খোঁজাখুঁজি তো চলছেই, থামাথামি তো কিছু নাই, খোঁজাখুঁজি চলছে। একটা পর্যায়ে এই যে সাগর সাহেব, উনি কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার প্রাকপুরের যে বিজিবি ক্যাম্প রয়েছে, ওই বিজিবি ক্যাম্পের পাশে একটা মসজিদ রয়েছে, ওই মসজিদের ইমাম সাহেবের সন্ধান পান। শোনা যায় ওই মসজিদের ইমাম সাহেব উনি খুব বুজুর্গ একজন মানুষ, আল্লাহওয়ালা মানুষ, এবং অনেক ধরনের রুকিয়া করতে জানেন। তো ওনার সন্ধান পান, ওনার কাছে গিয়ে এই বিষয়ে খুলে বলার পর উনি একটা দিন সময় চান, কারণ সময় তো নাই, খুব বেশি দিন সময় তো আসলে নেওয়া পসিবলও না এই বিষয়ে তথ্য নেওয়ার জন্য। একদিন পরে আসতে বলেন। তো একদিন পর উনি গিয়েছেন, তার সাথে দেখা করেছেন। তো দেখা গেল যে ইমাম সাহেবের মুখটা খুব গম্ভীর এবং কাঁদো কাঁদো হয়ে আছে, মনে হচ্ছে যে উনি এখনই কান্না করে ফেলবেন, এমন একটা অবস্থা। তখন এই ইমাম সাহেব ওনাকে একাকী ডেকে নিয়ে কিছু কথা বলেন। ইমাম সাহেব বলেন যে প্রথম যে তান্ত্রিক সে ভুল করেছিল, মারধর খাওয়ার ভয়ে সে পালিয়েছে, এটা সত্য। এই কথা ওই পরের তান্ত্রিক ঠিক বলেছে, এটা সে ভুল বলে নাই। কিন্তু পরের তান্ত্রিক এটা ছিল মস্ত বড় এক ধুরন্ধর। আপনারা যে কাজ করেছেন এই ধরনেরই একটা রুগীর অপেক্ষায়ও বহুকাল ধরে আছে। এই তান্ত্রিকের বয়স অনেক হলেও ওর শক্তিকে আরও বহুগুণ বৃদ্ধি করার জন্য এমন একটা রুগীর প্রয়োজন ছিল, যেই রুগীর রক্ত দিয়ে কোনো প্যাঁচার উপর ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে। আর এই প্যাঁচাকে যদি সে ধরতে পারে এবং ওই প্যাঁচার কলিজা দিয়ে সে কোনো একটা রিচুয়াল করতে পারে, তাহলে তার শক্তি আরও বহুগুণ বৃদ্ধি পাবে। এই কারণে এই তান্ত্রিক কী করেছে, আপনাদের সামনে কিছু সত্য কথা বলেছে এবং এরপরে অভিনয় করেছে। আর আপনাদের রক্ত নেয়ার একটা উদ্দেশ্য ছিল, সেই উদ্দেশ্যটা ভালো ছিল না, খারাপ ছিল। রক্ত নেওয়ার উদ্দেশ্য হলো সে যেই রিচুয়াল করবে সেই রিচুয়ালে আপনাদের রক্তর প্রয়োজন হবে। মূলত রক্তর প্রয়োজন ছিল আপনার স্ত্রীর, আপনাকেও রক্ত দিতে বলেছে জাস্ট একটা সান্ত্বনার জন্য। মূলত আপনার স্ত্রীর রক্তটা সে নিয়েছে। আর এরপরে সে কাজ শুরু করেছে।
সে তার অনুগত 8টা ভয়ঙ্কর পিশাচকে নিযুক্ত করেছে ওই পেঁচাকে খোঁজার জন্য। আর এই 8টা ভয়ঙ্কর পিশাচ এরা ঈগল পাখির রূপে ওই পেঁচাকে খুঁজে বের করবে। ঈগল পাখি কিন্তু পেঁচাকে খুব মারাত্মকভাবে আক্রমণ করে হত্যা করে। পেঁচা এবং ঈগলের শত্রুটা কিন্তু বহুদিনের। ঈগল যদি পেঁচাকে একবার দেখতে পায় ওটা মেরেই ছাড়বে আর কি ওকে, এমন একটা অবস্থা। তো এই 8টা পিশাচ ঈগল পাখির রূপে ওই পেঁচাকে খুঁজতে বের হয়। মাত্র 2 দিনের মাথায় ওই পেঁচাকে খুঁজে পায় এবং ওই 8টা পিশাচকে শর্ত দিয়েছিল যে তোমরা যা চাইবা তাই দেব, শুধু ওই পেঁচাকে ধরে নিয়ে আসতে হবে। যে ধরে আনতে পারবে তার আরও বড় পুরস্কার, যদি নরবলিও চাও তাই দেব, এমন কিছু শর্ত ছিল। এই জন্য ওই 8টা পিশাচ হন্যে হয়ে 2 দিন নন স্টপ খুঁজতে খুঁজতে একটা পিশাচ পেয়ে যায়, ঈগল পাখি রূপী ওই পিশাচটা। এবং ওই পেঁচাকে দেখা মাত্রই ঈগল পাখি রূপী ওই পিশাচটা ওই পেঁচাকে ধরে ফেলে মেরেও ফেলে। আর ওই ডেড বডিটাকে ওই তান্ত্রিকের কাছে এনে দেয়। পেঁচা জীবিত অথবা মৃত তাকে এনে দিলেই হবে। এরপর ওই তান্ত্রিক কী করেছে, ওই পেঁচাকে কেটে ওর ভিতর থেকে তার কলিজাটা বের করেছে, তারপর সে রিচুয়াল করেছে। আর ওই পেঁচার মধ্যে যে জিনটা ছিল ওটাকে সে মুক্তি দিয়ে দিয়েছে, যে যা তোর মুক্তি পেয়ে ওই জিনটাও খুশি। পেঁচার মৃত্যুর ফলে কিন্তু ওই জিনটা মারা যায় নাই, ওই জিনটাকেও বন্দি করে নিয়ে আসছে ওই ঈগল রূপী যে পিশাচ জিনটা। তখন ওই তান্ত্রিক মুক্তি দিয়ে যায়, যা তোর মুক্তি। আর ওই তান্ত্রিকটা নাকি যখন ওই জিনটাকে মুক্তি দেয় ওই জিনটা খুব খুশি হয়, কারণ হচ্ছে ওই জিনটা বংশ পরম্পরায় প্রায় 150 বছর ধরে ওই আগের তান্ত্রিকের মানে দাদা বাবা তারপরে এই তান্ত্রিক এর গোলামি করে আসছে। যখন এই তান্ত্রিকটাকে মুক্তি দিয়ে দেয় ওই জিনটা খুশি হয়ে এসে চলে যায়। আর ওই জিনটা মুক্তি লাভ করার পর সে এখন ওই আগের তান্ত্রিককে খুঁজে বের করবে, 150 বছর গোলামির প্রতিশোধ নেবে। তো আদতে নিয়েছিল কিনা সেই বিষয়ে কোনো তথ্য পাওয়া যায় না। তো এরপরে কি হয়, সে তো রিচুয়াল করেছে, যার ফলশ্রুতিতে কি হয়েছে যে সে কিন্তু শক্তিশালী হয়েছে। আর একটা ব্যাপার সেটা হলো ওই যেই তাবিজটা করা হয়েছিল পেঁচার গলায় ওইটা কিন্তু ওই তান্ত্রিক নষ্ট করে নাই, যার ফলশ্রুতিতে একটা নির্দিষ্ট কাজের জন্য যখন কোনো একটা পিশাচকে বা জিনকে নির্দিষ্ট করে দেওয়া হয় তখন কিন্তু তাকে ওই কাজটা সম্পূর্ণ করতে হয়। আর এই কারণেই ওই জিনটা ওখান থেকে মুক্তি লাভ করলেও তার কাজটা সম্পূর্ণ করতে হবে, এই জন্য সে কিন্তু তার কাজ থামায় নাই, সে করছে। সে প্রতিনিয়তই রাতের বেলা এই কাজটি করে যাচ্ছিল, সে যেভাবেই হোক সে কাজটি করবেই, করার পরে তার এই কাজ থেকে মুক্তি, এমনিতে তো সে মুক্তি লাভ করেছেই, তো এই জন্যই কিন্তু এই কাজটি করে যাচ্ছে। এরপরে ওই হুজুর বলেন যে আসলে আর কোনো উপায় নাই, কারণ ওই পেঁচাটাও মারা গেছে। এখন এটার থেকে উদ্ধার পাওয়ার কোনো উপায় নেই, আল্লাহকে ডাকেন। ওই পেঁচাটাকে যদি আমরা ভালো জিন দিয়ে ধরতে পারতাম তাহলে নির্দিষ্ট পদ্ধতিতে ওই তাবিজটাকে ধ্বংস করে দিলে ওই জিনটা আর কোনো কিছু করতে পারতো না, বা ওই জিনটা এমনিতেও মুক্ত হয়ে যেত, এই কাজ থেকেও সে মুক্ত হয়ে যেত, কিন্তু ওই কাজটা তোকে করতেই হবে। আর এখন একদম শেষ সময়, তো শোনা যায় যে একদম 29তম দিন বা 28তম দিনে ওই হুজুর এই তথ্যগুলো পরিপূর্ণভাবে সংগ্রহ করতে পেরেছিলেন, যেটা একদম শেষ সময়। মন খারাপ করে ফেরত আসেন এই সাগর সাহেব, এবং শুরুর দিকেই তো বলে দেওয়া হয়েছিল এবং পরবর্তীতে ওই হুজুরও বলেছিলেন যে আপনার স্ত্রীর মৃত্যুটা আপাতত দৃষ্টিতে স্বাভাবিকভাবেই হবে, আর এটাও বলে দিয়েছিলেন যে জন্ম মৃত্যু বিয়ে সব কিছু আল্লাহর হাতে। কিন্তু জিনেরা কিভাবে ব্ল্যাক ম্যাজিক করে নির্দিষ্ট সময়ের মধ্যে কারো মৃত্যু নিশ্চিত করতে পারে? যদি কাউকে বিষ খাওয়ানো হয়, যিনি খাওয়ালেন তো তিনি তো জানছেন যে এটা খাওয়ালে ওই ব্যক্তির মৃত্যু হবে,
আল্লাহ ওইভাবেই তার ভাগ্য লিখে রেখেছিলেন যে এভাবে একজন ব্যক্তি বিষ খাওয়াবেন, তার মৃত্যু হবে। তো যেই ব্ল্যাক ম্যাজিক করুক না কেন, আল্লাহ হয়তোবা ওভাবেই তার ভাগ্য লিখে রেখেছিলেন, যার ফলশ্রুতিতে তার ওভাবেই মৃত্যু হয়। আর আল্লাহ না চাইলে তো যেই ব্ল্যাক ম্যাজিক করুক কাজ হবে না, আল্লাহ হেফাজত করবেন। তো আল্লাহ ভাগ্য তো ওভাবেই লিখে রেখেছিলেন, এই জন্যই এই কাজগুলো ওইভাবে হয়ে যায়। আর আগুন পানির প্রভাব যেরকম হয়, ব্ল্যাক ম্যাজিকের প্রভাবটা এরকম হয়। আগুনের কাছে গেলে শরীর তাপ লাগে, আগুনের খুব বেশি কাছে গেলে শরীর পুড়ে যেতে পারে, ঠিক পানির ভেতর নামলে শরীর ভিজে যাবে। একই রকমভাবে ব্ল্যাক ম্যাজিক করা হলেও এই আগুন পানির প্রভাবের মতোই তার উপর প্রভাব পড়বে যদি আল্লাহ হেফাজত না করেন। তো এরকমটাই হুজুর বলে দিয়েছিলেন। মন খারাপ করে ফেরত আসেন, এদিকে তার স্ত্রীর অবস্থা খুবই খারাপ। ওনার স্ত্রীও বুঝতে পেরেছিলেন তার আর বাঁচার উপায় নাই, কিন্তু এভাবে যে মৃত্যুবরণ করতে হবে এটা উনি তো ভাবেন নাই কখনোই। তবে উনি নিজের ভুল বুঝতে পেরেছিলেন, কিন্তু কাউকে বলতে পারেন নাই। ওনার স্বামীকে উনি বলতেন, আফসোস করতেন, যা কি করলাম আমি, আহা নিজের বেটার বউকে মারতে গিয়ে এরকম সমস্যায় পড়ে গেলাম, আল্লাহকে মানে মাফ করবে। যাক, উনি ওনার ভুল বুঝতে পেরেছিলেন। 30তম রাত্রে একসাথেই শুয়েছিলেন কিন্তু এই সাগর সাহেব এবং ওনার স্ত্রী। হঠাৎ করে সাগর সাহেবের ঘুম ভেঙে যায়। উনি ঘুম ভেঙে দেখেন যে ওনার স্ত্রী ওনার রুমের যে সিলিং ফ্যান ছিল, এই সিলিং ফ্যানের সাথে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন। উনি তো চিৎকার চেঁচামেচি শুরু করেন, লোকজন চলে আসে অন্য ঘর থেকে। এরপর পুলিশকে খবর দেওয়া হয়, লাশ পোস্টমর্টেম করা হয়। সকালে বলেন যে খুব অসুস্থ ছিল, তো খুব যন্ত্রণা হচ্ছিল, খেতে পারছিল না, এই জন্য হয়তোবা এই যন্ত্রণা থেকে মুক্তি পাওয়ার জন্য আত্মহত্যা করেছে। আবার অনেকে বলেন হয়তোবা মনে মনে কী কষ্ট ছিল কেউ তো জানে না, এই জন্য আত্মহত্যা করেছে। এক একজন এক এক রকমভাবে কথা বলছিলেন আর কি, কিন্তু আসলে ওনার স্বামী তো জানতেন কি হয়েছিল। পরবর্তীতে আবারও প্রাগপুরের সেই বিজিবি ক্যাম্পের ওই হুজুরের সাথে দেখা করেছিলেন। সেই হুজুর একটু ঘণ্টাখানেক সময় নিয়ে বলেছিলেন মূলত যেই জিনটা এই কাজ করার দায়িত্ব পেয়েছিল, সেই জিনটা রাতের বেলা সে পালক গুজে দিয়েছিল স্বপ্নের মধ্যে, কিন্তু সে পরবর্তীতে এসেছিল বাস্তবে এসে তার স্ত্রীর চুলের মুঠি ধরে, ঠিক যেই জায়গাতে পালক গুজে দিত ঠিক ওইখানে ধরে উঁচু করে নিজের হাতে গলায় ফাঁস লাগিয়ে দিয়েছে এবং হত্যা করেছে। আল্লাহ ওনার ভুল ত্রুটি ক্ষমা করুন। অন্যকে বিপদে ফেলতে গেলে কখনো কখনো এমন বিপদে আমরা পড়ে যেতে পারি যে বিপদ থেকে উদ্ধার পাওয়ার আর কোনো সুযোগ নাই। মানুষের ক্ষতি করতে 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 একটা পর্যায়ে এমনভাবে এসে মানুষ আটকে যায় যেখান থেকে বের হওয়ার কোনো উপায় থাকে না। এই জন্য পবিত্র কোরআনে আল্লাহ বলেছেন, ইন্না বাতশা রব্বিকা লাশাদীদ, নিশ্চয়ই আল্লাহর পাকড়াও অনেক কঠিন। আল্লাহর পাকড়াও যখন কেউ পড়ে যাবে এই পাকড়াওয়ের মধ্যে, তখন আর বের হওয়ার কোনো সুযোগ থাকবে না। এইভাবেই কেউ ভুল করে ফেলবে, মানুষ বিপদে পড়ে যাবে, অথবা আল্লাহ তাআলা সরাসরি তাকে পাকড়াও করবেন। আল্লাহ হয়তোবা প্রত্যক্ষভাবে করবেন অথবা পরোক্ষভাবে করবেন, কিন্তু করবেনই যদি এভাবে কেউ মানুষের ক্ষতি করার চেষ্টা করে। প্রিয় লিসেনার্স, এখান থেকে আমি একটি ঘটনা বলবো না, তবে আমি একটা পরামর্শ দিব। সেই পরামর্শ হচ্ছে যে বিশেষ করে মহিলাদেরকে এই পরামর্শ দিব। আমার চ্যানেলের যারা লিসেনার রয়েছেন, পুরুষ সদস্য যারা শুনছেন, তারাও আপনাদের বাড়ির মহিলাদেরকে এই বিষয়টা অবগত করবেন। আর যারা নারী সদস্য যারা আছেন বা নারী লিসেনার যারা আছেন, তারা তো আছেন, তারাও শুনছেন, তাদের উদ্দেশ্য বলবো, আপনাদের ব্যবহৃত কোনো জিনিস যদি কেউ আপনাদের কাছে ধার চায়, হতে পারে কোনো কাপড়, বোরখা, অনেক কিছুই হতে পারে, গহনা হতে পারে, যে একটা দাওয়াতে যাব, পরে যাব, আবার এসে দিয়ে দিব। মহিলাদেরকে ব্ল্যাক ম্যাজিক করার অন্যতম পদ্ধতি হচ্ছে এটা। আপনজন এইভাবে ব্ল্যাক ম্যাজিক করবে, আপনার ব্যবহৃত কাপড় ধার নিয়ে যাবে, পরে দেখবেন ওই কাপড়ের এমন কোনো একটা জায়গায় কাটা রয়েছে, ছেঁড়া রয়েছে, খুব সূক্ষ্মভাবে কেটে নেওয়া হয়েছে। এমনও হতে পারে ওই কাপড়ের সুতা খুলে নিয়ে যেতে পারে, কাটাও থাকবে না, কিচ্ছু থাকবে না, ওটা দিয়েই কাজ ঘটিয়ে ফেলবে।
আপনার ব্যবহৃত কোনো একটা স্বর্ণালঙ্কার হতে পারে, অন্য অলঙ্কারও হতে পারে, সেটা দিয়ে ব্ল্যাক ম্যাজিক করবে, হুবহু ওই আর একটা জিনিসই আপনাকে এনে ফেরত দিয়ে যাবে, আপনি তো বুঝতে পারবেন না। এমন বহু ঘটনা ঘটে। পুরুষদের ক্ষেত্রেও একই ঘটনা ঘটতে পারে। ব্যবহৃত কাপড় চেয়ে নিয়ে যেতে পারে অথবা চুরিও করতে পারে। এই জন্য বলা হয় যে যখন কোনো কাপড় শুকাতে দেবেন, গুনে গুনে দিবেন। বাচ্চার কাপড়ও কয়টা দিয়েছিলেন, কয়টা ফেরত আনলেন। যদিও বা এটা আপাতত দৃষ্টিতে শুনে মনে হতে পারে এটা একটা অপ্রাসঙ্গিক কথা, এ কি সম্ভব নাকি গুনে গুনে কাপড় নেড়ে দেয়া আবার নিয়ে আসা? হ্যাঁ, আপনার আশেপাশে এমন কিছু দুষ্টু লোক ঘুরে বেড়াতে পারে যারা এগুলো চুরি করে নিয়েও কিন্তু অনেক ধরনের ব্ল্যাক ম্যাজিক করতে পারে। এই জন্য আল্লাহ আমাদেরকে সতর্ক থাকার তৌফিক দান করুক এবং মানুষদেরকেও সতর্ক করার তৌফিক দান করুক। আবারও বলছি, বি কেয়ারফুল। কাউকে ব্যবহৃত কোনো কাপড় ধার দেবেন না এবং নিজেরাও সতর্ক থাকবেন যে আপনার ব্যবহৃত কাপড় এলোমেলো কোথাও যাচ্ছে কিনা। এই ধরনের ক্ষতি করার লোক আমাদের আশেপাশে বহুত রয়েছে, এই জন্য আমরা সতর্ক থাকব। ধন্যবাদ জানাচ্ছি আবারও রবি ভাইকে। আর রবি ভাই মূলত এই আলম মিয়ার কাছ থেকে ঘটনা পেয়েছেন। আলম মিয়ার চাচাতো ভাই হচ্ছে সাগর। এই সাগর সাহেব 2015 সালে স্বাভাবিকভাবে মারা গিয়েছিলেন। মূলত এই সাগর সাহেব এই আলম মিয়ার কাছে এসে এই ঘটনাটি পুঙ্খানুপুঙ্খভাবে বলেছিলেন। এই আলম মিয়া উনি যখন ঘটনাটি শোনেন তখন এই সাগর সাহেব বলেছিলেন যে মানুষকে এই ঘটনাটি বইল, কিন্তু আমার নাম বলার দরকার নেই। এর পিছনে কারণও রয়েছে। শোনা যায় এখন পর্যন্ত এই যে সাগর সাহেবের বেটার বউ শাহজাহানের যিনি স্ত্রী, উনি এখন পর্যন্ত জানেন না যে তার উপর ব্ল্যাক ম্যাজিক করতে গিয়ে তার শাশুড়ি মারা গেছে। তাহলে বুঝতেই পারছেন বিষয়টা কতটা সেন্সিটিভ। তো এখানে কিছু কিছু ক্ষেত্রে আমরা ছদ্মনাম ব্যবহার করেছি, তবে গ্রামের নাম অন্য জিনিসগুলো সবই ঠিক আছে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। প্রিয় লিসেনার্স, চলুন চলে যাব আমাদের এবারের আয়োজনের দ্বিতীয় এবং শেষ ঘটনায়, যেটি থাকছে থাই ব্ল্যাক ম্যাজিক রিলেটেড। প্রিয় লিসেনার্স, আসসালামু আলাইকুম। প্রিয় লিসেনার্স, ফিরে এলাম উইন্টার হরর কার্নিভাল উইথ রবির দ্বিতীয় আয়োজনের শেষ ঘটনায়। এখন যে ঘটনাটি শেয়ার করব, এই ঘটনাটি রবি ভাই কার কাছ থেকে পেয়েছেন এটা শুরুর দিকে বলেছি। তো মূলত কাজের ফাঁকে বেশ কয়েকজন ইঞ্জিনিয়ার আর উনি ঢাকা শহরের নাম করা একটা বিরিয়ানির আউটলেটে গিয়েছিলেন বিরিয়ানি খেতে। তো সেখানে থাইল্যান্ডের একজন ইঞ্জিনিয়ার, যার নাম হচ্ছে জো, তার পৈতৃক নিবাস থাইল্যান্ডের সুখো থাই প্রদেশে। তো ওখানে যাওয়ার আগেও রবি ভাই সহ আর অনেকেই লক্ষ্য করেছিলেন যে ওনার থুতনির এইখানটাতে বা নিচের ঠোঁটের নিচে একটা সর্পিল আকার একটা কাটা দাগ সাধারণত এরকম হয় না, হয়তোবা এক পাশে কাটা থাকে, সেটা আঁকা বাঁকা হতে পারে, কিন্তু এইরকম হয় না। এরকমভাবে সুনিপুণভাবে কেউ কাটে না বা হঠাৎ করেও কেটে যায় না। এটা উল্কির মতো মনে হলে এটা উল্কি না, এটা কাটা দাগ। তো এই বিষয়ে ওনাকে বিভিন্নভাবে বিভিন্ন সময় প্রশ্ন করা হলেও উনি বলেছেন কোনো একটা সময় পরে জানাবেন। কখনো জানাবেন না এটা বলেন নাই, বলছেন পরে একটা সময় জানাবো। তো যেহেতু ওনারা রিল্যাক্সে সেখানে গিয়েছেন, আরেকজন অনুবাদকও ছিলেন, ইন্টারপ্রিটার বলা হয় যাকে, তো তার মাধ্যম দিয়েই মূলত একটি ঘটনা শেয়ার করেন। তো চলুন সেই ঘটনাটি এখন আপনাদের সামনে উপস্থাপন করি। এই যে জয়ের দাদার বাবা, আমরা তাকে বড় দাদাই বলছি আমাদের বোঝার সুবিধার্থে, উনি এই সুখোথাই প্রদেশের যেই জায়গাটাতে থাকতেন সেখানে অধিকাংশ মানুষই মৎস্যজীবী ছিলেন। ঘটনাটি অনেক আগের 1920-21 সালের ঘটনা বলে এই জো জানিয়েছিলেন রবি ভাই সহ আরও অনেকের কাছে যখন ঘটনাটি বলেছিলেন আর কি। তো যাই হোক, এই দাদার বাবা, আমরা বুঝার সুবিধার্থে বড় দাদা বলছি, তো এই বড় দাদা উনি যেই জায়গাগুলোতে মাছ ধরতে যেতেন, অনেকেই সেখানে মাছ ধরতে যেতে চাইতেন না, সাহসী পেতেন না। উনি অনেক মাছ পেতেন এবং উনি
ওনার আর্থিক অবস্থা এই মাছ ধরেই পরিবর্তন করে ফেলেছিলেন, যেটা কিন্তু অনেকেরই ঈর্ষার কারণ ছিল। কারণ অনেকেই মাছ পেতেন না বা অল্প মাছ পেতেন, খালি হাতে আসতেন, কিন্তু উনি সবসময় কিভাবে যেন অনেক মাছ পেতেন। আবার দেখা যেত যে উনি এমন এমন মাছ পাচ্ছেন যেগুলো আসলে এক একটার দাম অনেক। তো এইভাবেই ওনার ভাগ্য আসলে ফিরে যায়। ওনার 7টা ছেলে 5টি মেয়ে ছিল, ভালোই চলছিল সব কিছু। একদিন সকালবেলা একটা ভয়ঙ্কর দৃশ্য উনি দেখতে পান। ওনাদের ফ্যামিলির একটা রেওয়াজ ছিল, যেটা ওই সুখোতাই প্রদেশের অনেক ফ্যামিলিতে এটা মেনটেন করা হতো। সেটা হলো পরিবারের যতজন সদস্যই থাকুক না কেন, প্রত্যেকের জন্য আলাদা রুম যদি বড় করে দেয়া না যায়, তারপর ছোট ছোট রুম হলেও আলাদা রুম থাকবে। এটা একটা ব্যক্তিগত নিরাপত্তা, পার্সোনাল প্রাইভেসি, আমরা যেটাই বলি না কেন, এর জন্য আলাদা রুম করা থাকে আর কি। তো ওনার 7 ছেলে 5 মেয়ের জন্য এইভাবেই আলাদা আলাদা রুম করা ছিল। তো ওনার যিনি বড় মেয়ে, তাকে মৃত অবস্থায় তার রুমে পাওয়া যায়। সে উপর হয়ে শুয়ে আছে, কিন্তু তার মাথাটা উল্টো দিকে ঘোরানো। উপর দিকে শুয়ে থাকলে মাথাটাও তো বালিশের মধ্যে গোজা থাকবে, কিন্তু না, চিত হয়ে শুলে যেভাবে মাথাটা আমাদের যেদিকে থাকে, তার মাথাটা ওই দিকে ঘোরানো। মনে হচ্ছে তার মাথাটা ঘুরিয়ে এইভাবে করে দেওয়া হয়েছে, আর সে মৃত অবস্থায় পড়ে আছে। তো এটা দেখে তো উনি চিৎকার চেঁচামেচি শুরু করেন। অন্য যারা লোকজন ছিল তারাও চলে আসে, কিন্তু কিভাবে সে মারা গেল এই জিনিসটা কোনোভাবেই শনাক্ত করা যাচ্ছে না। তার কোনো চিৎকার চেঁচামেচি শোনা যায় নাই, তার ঘরের দরজা ভিতর থেকে লক করা। অন্য কেউ আসলে তো দরজা ভেঙে বা খুলে ঢুকবে, আবার বের হয়ে গেলেও তো নিশ্চয়ই ভেতর থেকে লক করা থাকবে না। সব কিছু পরিপাটি আছে, ধস্তাধস্তির কোনো চিহ্নই নাই বিছানার উপরে। তাহলে সে মারা গেল কিভাবে? প্রিয় কন্যা সন্তানের মৃত্যু শোক কাটিয়ে ওঠার 7টা দিনও সময় পান নাই উনি। 7 দিনের দিন তার আরও একটি মেয়ে মারা যায়, ঠিক একই রকমভাবে। কে মারল? কোনো সূত্রই পাওয়া যাচ্ছে না, কোনো ক্লু নাই। এই ধরনের মৃত্যু যদি কারো হয়ে থাকে, তাহলে পুলিশও তদন্ত করে এর কোনো কুল কিনারা করতে পারে না। আর ওই সময় ওই সুখোতাই প্রদেশের প্রত্যন্ত অঞ্চলে 1920-21 সালের কথা, তখন ওখানকার এই পুলিশ সিস্টেম কেমন ছিল তা আমরা জানি না। তবে বাংলাদেশের প্রেক্ষাপটে যদি আমরা চিন্তা করি, ওই সময় তো আসলে এরকমটা ছিল না। অনেক দূরে দূরে থানা থাকতো, চৌকিদার গ্রাম পাহারা দিত, এরকম চলতো আর কি আমাদের ওই সময়টাতে এদেশে। আর ওখানে তো অনেক দুর্গম এরিয়া রয়েছে। এখন কার কাছে যাবেন, কি বিচার দিবেন, এই সমস্যার সমাধান কিভাবে হবে, উনি না কোনো কিছু বুঝতে পারছিলেন না। তো ওনার এক বন্ধু ছিল যে নাকি টুকটাক কবিরাজি জানতেন আর কি। তো তার কাছে গিয়ে এই বিষয়টা যখন শেয়ার করেন, তখন এই লোকটা বলে, আরে কোনো মানুষই করতেছে, ভালো করে খোঁজ খবর নাও। আসলে উনি এই বিষয়ে কোনো পদক্ষেপই নিতে পারবেন না, বা এই বিষয়ে তার কোনো জ্ঞানই নেই। এইটা উনি এড়িয়ে যাওয়ার জন্যই মূলত তাকে একটা বুঝ দিয়ে দেন আর কি। মেয়েটা যখন মারা গেল, দুইটা মেয়ে, 7 দিন ব্যবধানে। এরপরে 14তম দিন, মানে মারা যাওয়ার পরেও যদি আমি 1 দিন 2 দিন এরকম গুনতে থাকি, এরকম 14তম দিনে আরেকটি ভয়ঙ্কর ঘটনা ঘটে। সেটি হচ্ছে ওনার একটা ছেলে, যে বড় ছেলে, সে মারা যায় ঠিক একই রকমভাবে। সেও তার রুমে ছিল, ঠিক একই রকমভাবে মারা গিয়েছে। এখন মৃত্যুর ধরনটা একই রকম, তার মানে একই ব্যক্তি এটা করছে, কিন্তু কেন করছে, কোথা দিয়ে আসে, কোথা দিয়ে যায়, কেউ তো বুঝতে পারে না। উনি তার বড় ছেলের শোক আর সামলাতে পারছেন না, কারণ তার 7টা ছেলেই সুস্থ, স্বাভাবিক। আর ওই এলাকাতে যার যতগুলো ছেলে থাকতো, তার মর্যাদা তত বেশি থাকতো, যে কর্মক্ষম ছেলে যার যত বেশি, তার গর্বটাও তত বেশি, এরকম চিন্তা করা হতো আর কি। তো ওনার বড় ছেলেই এইভাবে মারা গেলেন।
বিষয়টা তো স্বাভাবিক অবশ্যই না, কিন্তু উনি কুল কিনারা করতে পারছিলেন না যে কেন এটা হচ্ছে। তবে উনি একটা বিষয় খেয়াল করলেন, সেটা হচ্ছে ওনার প্রথম মেয়ের মৃত্যু যখন হলো, এরপরে গ্যাপটা ছিল 7 দিন, তারপর আরেকটা মেয়ের 7 দিনের পরে আরেকটা মেয়ের মৃত্যু হলো। তার মানে এরপরে আবার যেটা হলো সেটা হলো 14 দিন। মেয়েদের মৃত্যু 7 দিনের গ্যাপে হচ্ছে, আর ছেলেদের মৃত্যু 14 দিন গ্যাপে হচ্ছে। তার মানে পরবর্তীতে আবার যদি কোনো কিছু আসে তাহলে আবারও 14তম দিনে হতে পারে। উনি চিন্তা করলেন এইবার পাহারা বসাবো, দেখি কে আসে আমার বাড়িতে, কার এত বড় সাহস। উনি ওনার অন্য সন্তানদেরকে বললেন যে পাহারায় থাকতে হবে, কোনো ধরনের কোনো ভুল করা যাবে না। তো উনি এটাও বুঝেছিলেন যে যেহেতু বড় সন্তান থেকে শুরু হচ্ছে, প্রথমে বড় মেয়ে মারা গেল, তার ঠিক ইমিডিয়েট পরের মেয়ে মারা গেল, আবার বড় ছেলে মারা গেল, তার মানে এর পরে ওইভাবে সিরিয়ালি আসবে, তার ঠিক পরের ছেলে মারা যাবে, এইভাবে দুইজন করে, একবার মেয়ে একবার ছেলে, আবার মেয়ে আর একবার ছেলে, এইভাবে ধরবে আর কি। তো উনি তো চিন্তা করেছিলেন যে 14তম দিনে এরকমটা হবে। 14তম দিনে ওনারা সবাই খুব অ্যালার্ট। এই বড় দাদা উনিও তো পাহারা দিচ্ছেন, হেঁটে বেড়াচ্ছেন বাড়ির চারদিকে। আর ওই পাহারাতে এই যে জোয়ের যিনি দাদা, তিনিও ওই সময় তো ছোট ছিলেন খুব, উনিও কিন্তু পাহারায় ছিলেন হাতে একটা লাঠি নিয়ে। ওনার বয়স ছিল তখন 12-13 বছর এরকম আর কি। 12-13 বছর হলেও প্রত্যন্ত এলাকার লোক তো মোটামুটি বেশ শক্ত সমর্থই হয়ে গিয়েছেন আর কি বয়সের তুলনায়। তো উনি তো পাহারায় আছেন, এদিকে সবাই জেগে আছে যে কেউ কোনো ধরনের কোনো ঘুমানোর চিন্তাই করবে না, সবাই যে যার সাথে গল্প করছে, এরকম করে সবাই মোটামুটি কাজে ব্যস্ত। এর মধ্যে কি হয়েছে, এই যে যিনি জোয়ের দাদা, উনি তো ছোট মানুষ ওই সময়ের প্রেক্ষাপটে, ওনাকে আসলে গুরুত্ব পরিবারের সদস্যরা ওইভাবে দিচ্ছিলেন না, সে ছোট মানুষ পাহারা দিচ্ছে শখে এরকম আর কি। তো ওনার ওই পাহারা দিতে একটা জায়গায় বসে ওনার কিছুটা তন্দ্রাচ্ছন্ন ভাব আসে আর কি। তো হঠাৎ করে চি করে একটা শব্দ হয়। অনেক সময় মাইকে খুব চিকন আওয়াজ আসে না, মানুষের ওই মাইকের সাউন্ড বাড়ানো কমানোর সময় চি করে একটা শব্দ আসে বা চি করে একটা শব্দ আসে, ওই রকম একটা মস্তিষ্ক মানে ভেদ করে এরকম একটা শব্দ, মানে প্রচণ্ড মাথা যন্ত্রণা হয় এরকম শব্দ, এরকম একটা চি করে শব্দ হলো। মনে হলো ওই যে পাশে থাকা বেশ ছোট ছোট ঘর, ওখানে তো অনেকগুলো ঘর আর কি, প্রত্যেকের জন্য ছোট ছোট রুম থাকে আর কি, মনে হলো একটা রুমের ওই দিক থেকে চি করে একটা শব্দ বের হয়ে চলে গেল। তো উনি তো ধর্মর করে উঠে বসেন, কি হলো এইটা। আর যখনই শব্দ হয়েছে, শব্দ হওয়ার পর যেই দিক থেকে শব্দ এসেছে উনি আবার ওইদিকে দৌড়ায় গেছেন। দৌড়ায় যাওয়ার পর ওই ঘরের ভিতরে ঢুকে দেখেন যে একটা, ওই ঘরে যিনি থাকতেন আর কি, তিনি হাত পা ছোটাছুটি করছেন আর তার ঘাটটা ঘোরানো। তো উনি আবার ডাক দিয়েছেন বড় দাদাকে। ডাক দেওয়ার পর মানে বড় দাদা তো ওনার দাদা মানে ওনার আসলে বাবা হয় আর কি, তো ওনার বাবাকে ডাক দিয়েছেন। তো উনি আস্তে আস্তে দেখে যে তার ছেলের বডি একদম শান্ত হয়ে গেছে, মানে মারা গেছেন। ওই সময় নড়াচড়া করছে, যেহেতু উনি সাথে সাথে গিয়েছিলেন আর কি, মানে জয়ের দাদা সাথে সাথে যাওয়ার পরে তো উনি নড়াচড়া দেখার পরে ততক্ষণে তো ওনার প্রাণবায়ু বেরিয়ে গেছে, তার ঘাটটাও ওইভাবে ঘোরানো ছিল। এরপরে যখন বড় দাদা জয়ের দাদাকে জিজ্ঞেস করলেন যে বাবা তুমি কি দেখেছ, তখন উনি বললেন আমি কিছু দেখি নাই, তবে আমি এরকম একটা শব্দ শুনেছি। জাস্ট খালি শব্দটাই খালি বলতে পেরেছেন যে এরকম একটা শব্দ শুনেছি, কিন্তু আমি কিছু দেখতে পারি নাই। এদিকে এত পাহারা দেওয়ার পরও যখন মারা গেল, তখন উনি চিন্তা করলেন যে কোনো মানুষের কাজ এটা না, এটা কোনো প্যারানর্মাল জিনিসের কাজ। এই যে বড় দাদা, ওনার আবার একজন বোন ছিলেন যিনি মানে বেশ দূরে থাকতেন। তো ওই সময় তো এরকম মোবাইল ফোন বা এরকম কোনো কিছু ছিল না, প্রত্যন্ত এলাকা। তো ওনার কাছে খবর পৌঁছানো হয় তিনি যেন দ্রুত এই বাড়িতে আসেন।
তো খবর পৌঁছানোর সাথে সাথেই উনি যত দ্রুত সম্ভব এই বাড়িতে চলে আসেন। উনি কবিরাজি না জানলেও এই সংক্রান্ত বিষয়ে তার ধারণা ছিল। তার সাথে যখন এই বিষয়টা উনি শেয়ার করেন, শেয়ার করার পর তখন উনি বলেন যে ওনাদের এলাকায় একজন তান্ত্রিক আছে, খুবই দক্ষ একজন তান্ত্রিক, তার সাথে এই বিষয়টা নিয়ে আলোচনা করা যেতে পারে। ওখানে যাওয়া হয়, সেই তান্ত্রিকের সাথে কথা বলা হয়। ওই তান্ত্রিক সব শোনার পর উনি বলেন যে যেই কাজটি প্রতিনিয়ত ঘটে চলছে, এই কাজটি কিভাবে করা হয়েছে, কেন হচ্ছে, এই বিষয়ে কোনো তথ্য জানাটা তার জন্য খুব বেশি অসম্ভব না হলেও এই কাজটির সমাধান ওনার পক্ষে সম্ভব নাও হতে পারে। বরঞ্চ তিনি সমাধানের জন্য চেষ্টা চালালে এটা হতে পারে যে চেষ্টাটা ব্যর্থ হচ্ছে আর ওনার সন্তানরা একে একে মারা যাচ্ছে, সেই সাথে ওই পরিবারের সদস্যরাও একে একে শেষ হয়ে যাবেন। তিনি একটি সমাধান বের করে দেন। তিনি বলেন যে তার একজন ওস্তাদ রয়েছেন, তার কাছে যদি যাওয়া যায়, যার কাছ থেকে উনি এলেম শিক্ষা করেছেন, তাহলে তিনি এই সমস্যার সমাধান করতে পারবেন। উনি এই ধরনের অনেক জটিল বিষয় সম্পর্কে জ্ঞান রাখেন। তবে এই ঘটনার সবচেয়ে অদ্ভুত জায়গা হচ্ছে, আমরা সাধারণত দেখি যে এক কবিরাজ আর এক কবিরাজের কাছে পাঠিয়ে দেয়, তিনি অনেক ভালো জানেন। অদ্ভুত ব্যাপার হচ্ছে এই তান্ত্রিকের যিনি ওস্তাদ, সে কোনো মানুষ না, সে একজন জিন। সে জাদুবিদ্যায় পারদর্শী, খুবই শক্তিশালী একটা জিন। তবে এই জিনটা ভালো জিন, সে কখনো কারো ক্ষতি করে না, উপকার করে। সে যে শুধু মানুষের উপকার করে তা না, অনেক শক্তিশালী জিনেরাও তার কাছে এসে বিভিন্ন বিষয়ের সমাধান নিয়ে যায়। আর এই জিনটা মানুষ এবং জিন উভয়কেই বিভিন্ন ধরনের তন্ত্রমন্ত্র শেখায়, যেগুলো শুধু ভালো কাজে ব্যবহার করা যাবে, এই জিনিসগুলো সে শেখায়। তবে তার সন্ধান পাওয়া বা তার কাছে থেকে কোনো এলেম অর্জন করাটা বেশ কঠিন একটি ব্যাপার। যারাই যতটুকু এলেম অর্জন করতে পারছে, মানুষ হোক জিন হোক, তারাই অনেক বড় বড় ধরনের তান্ত্রিক কবিরাজ হয়েছে আর কি। তার মধ্যে এই ব্যক্তি একজন, যিনি সরাসরি তার কাছ থেকে এলেম অর্জন করছেন। তো উনি বলে দেন যে কোথায় গেলে তাকে পাওয়া যাবে। তো উনি বলে দেন যে এখান থেকে প্রায় 50 কিলোমিটার দূরে একটা পাহাড়ি জায়গা রয়েছে। তো উনি লোকেশন বলে দেন এবং কাগজে একটা ম্যাপ এঁকে দিয়েছিলেন এবং কোন জায়গায় গিয়ে কি করতে হবে সেই বিষয়েও বলে দিয়েছিলেন। তো উনি বলে দিয়েছিলেন যে সম্পূর্ণ উপোস অবস্থায় যেতে হবে, শুধু পানি খাওয়া যাবে, এছাড়া কোনো ফল মূল, কোনো শক্ত কোনো খাবার খাওয়া যাবে না। তো 50 কিলোমিটার পথ উনি যাবেন, পাহাড়ি রাস্তা। তারপর আবার এই জায়গা যাওয়ার পর উনি কি আসলে বেঁচে থাকতে পারবেন এত ক্ষুধার্ত অবস্থায়? এবং এখানে একটা কথা আছে, যার সমস্যা শুধু তাকেই যেতে হবে, অন্য লোক গেলে হবে না। এই কারণে ওই তান্ত্রিকও যেতে পারছেন না, কারণ যার সমস্যা তার যেতে হবে। তান্ত্রিক গেলে অনেক সহজেই তার সাক্ষাৎ পাওয়া যেত, কিন্তু উনি তো যেতে পারছেন না, যেহেতু সমস্যাটা তার না। তখন এই বড় দাদা উনি নিজেই যাওয়ার সিদ্ধান্ত নেন, কারণ তার সন্তানদেরকে তো বাঁচাতে হবে। এই জন্য উনি বাড়ি থেকে রওনা দিয়েছেন। ওই যেই ম্যাপিংটা করে দেওয়া হয়েছিল একটা কাগজের উপরে বা এই টাইপের কোনো কিছু জিনিসের উপরে, সেই অনুযায়ী উনি রওনা দিয়েছেন। এই 50 কিলোমিটার যেতে ওনার কয়েকটা দিন লেগে যায়। উনি শুধু পানি খেয়েছিলেন। যাওয়ার পথে কিন্তু অনেক লোকালয় পড়েছিল, সেখান থেকে উনি খাবার খেতে পারতেন, কিন্তু উনি খাবার খান নাই। উনি এই ক্ষুধার্ত অবস্থায় সেই ম্যাপ অনুযায়ী নির্দিষ্ট জায়গায় চলে যান। সেই ম্যাপ অনুযায়ী উনি এমন একটা জায়গায় যান যেখানে আশেপাশে কোনো জনবসতি নাই, বেশ কয়েকটা পাহাড় রয়েছে এবং মোটামুটি মাঝারি সাইজের একটা পাহাড়ের একটা জায়গায় মনে হচ্ছে একটা গুহার মতো। আর ওই জায়গাটাতে মনে হচ্ছে একটা দরজার মতো কিছু একটা আছে আর কি। তো ওখানে উনি গিয়েছেন, কিন্তু ওই জায়গাটাতে আসার পর কি করতে হবে সেই বিষয়ে কিন্তু ওই ম্যাপে লেখা ছিল। ওই তান্ত্রিক বলে দিয়েছিল এইখানে আসার পর কোনোভাবেই ধৈর্য হারা হওয়া যাবে না এবং ওই গুহার দরজায়ও নক করা যাবে না,
ভেতরেও ঢোকার চেষ্টা করা যাবে না, ওখানেই বসে থাকতে হবে, যত কষ্টই হোক ওখানেই বসে থাকতে হবে। তো উনি একবার চিন্তা করেছিলেন ঢুকেই যাই, কারণ ওনার ক্ষুধা এত পর্যায়ে চলে গিয়েছিল যে শুধু পানি খেয়ে এটার হচ্ছিল না। আর পানি তো শেষ হয়ে যাওয়ার আসলে প্রশ্ন আসে না, কারণ বিভিন্ন জায়গায় ঝর্ণা ছিল, সেখান থেকে পানি ভরেছেন। ওর পাশেও একটা ঝর্ণা ছিল, সেখান থেকে উনি পানি খেয়েছেন। কিন্তু শুধু পানি খেয়ে কয়দিন থাকা যায়? এরপরেও কিন্তু উনি চেষ্টা চালিয়ে যাচ্ছিলেন। 1 দিন যায়, 2 দিন যায়, 3 দিন চলে যায়, কিন্তু না, কোনো সমস্যার সমাধান তো দূরের কথা, ওখানে উনি একটা পাখিও দেখেন না। 4র্থ দিন পার হয়ে যাওয়ার পর সন্ধ্যার পর হঠাৎ করে ওই গুহার কাছে যে দরজা ছিল, মনে হচ্ছে ক্যাচ 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 শব্দে দরজাটা খুলে গেল এবং ওর ভেতর থেকে আলখেল্লা পর একটা বামন আকৃতির লোক বেরিয়ে এলো, যার মুখের উপরে কাপড় দেওয়া ছিল, চেহারাটা ভালো করে দেখতে পাচ্ছিলেন না, তবে সেটা বামন এবং চেহারাটা জীর্ণ শীর্ণ, মানে চিকন কিন্তু বামন আকৃতির। সে এসে ওই থাই ভাষায় বলে যে তোমার ভিতরে যাওয়ার ডাক এসেছে, চলো, তোমাকে যেতে হবে আমার সাথে, এই জন্যই তো তুমি আসছিলা আমার সাথে। তখন উনি আর কথা না বাড়িয়ে, সে কে এই ধরনের কোনো প্রশ্ন না করে, উনি জানতেন যে ভেতর থেকে এরকম একটা তার যাওয়ার অনুমতি আসবে, তো উনি খুশি হন। উনি ওই জিনিসটার পিছু পিছু হাঁটা শুরু করেন। তো যখন উনি ওই গুহার মধ্যে ঢুকেছেন, আবার ওই দরজাটা ক্যাচ 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 শব্দে লেগে যায়। তো উনি ঢোকার পর হঠাৎ করে সামনে দেখে ভয়ঙ্কর 2টো চোখ জলজল করছে এবং চোখ পিটপিট করছে। এটা দেখে তো উনি প্রচণ্ড ভয় পেয়েছেন, কারণ ভিতরে অন্ধকার। তখন কি হয় যে ওই যেই অবয়বটা, ওই অবয়বটা একটা মশালের মতো কিছু একটা জ্বালিয়ে সে তার হাতে নেয়। যখন ওই মশাল জ্বালিয়েছে, দেখেন সামনের চোখটোক ওরকম কিছু নাই, হয়তোবা ওই দরজার পাহারাদার ছিল, ওই অবয়বটাকে দেখে সেও দরজা ছেড়ে দিয়েছে। তখন ওই অবয়বটা ওই থাই ভাষায় বলে, যা হয়েছে সব তো থাই ভাষা, আমরা তো বাংলায় বলছি আর কি, বলে যে তুমি চোখ বন্ধ করো, আমি যখন বলবো চোখ খুলবা তখন তুমি খুলবা। তো উনি চোখ বন্ধ করেন, অল্প সময় পরে যে চোখ খোলো। তো চোখ যখন খুলেছে তখন দেখে যে সে আসলে একটা অন্য জায়গায় রয়েছে, মানে সুজলা সুফলা, প্রচুর গাছ ঘাস ফলের গাছ রয়েছে, এরকম একটা জায়গায় রয়েছে। এরপর ওই অবয়বটা তাকে সাথে নিয়ে আস্তে আস্তে হাঁটা শুরু করে, একটা ঘর দেখতে পায়। তো ওই অবয়বটা বলে যে ওর ভেতরে ঢোকার আপাতত অনুমতি নাই, তুমি ওই ঘরের কাছে যাবা, বাইরে থেকে তুমি ওই ঘরে প্রবেশের অনুমতি চাইবা, যদি অনুমতি পাও তবেই শুধু ঘরে ঢুকবা, না হলে কিন্তু ওখানে ঠায় দাঁড়ায় থাকবা যতক্ষণ পর্যন্ত তুমি অনুমতি না পাবা। তো উনি যাওয়ার পর ওই ঘরের সামনে উনি দাঁড়ান। তো দরজার বাইরে থেকে উনি ওনার ভাষায় আর কি বলেন যে আমি কি ভেতরে আসতে পারি? তখন ভেতর থেকে গম্ভীর একটা কণ্ঠে বলে ওঠে, হ্যাঁ ভেতরে আসো। ভেতরে আসো না, আসেন, আপনি করে কথা বলেছেন আর কি। তো উনি ভিতরে যান। ভিতরে যাওয়ার পর দেখেন ওই ঘরটায় কোনো দরজা নাই বলতে না, জানালা নাই। আর ঘরটার মধ্যে আলো আছে, তবে আলো আধারির একটা মিশ্রণ রয়েছে, একদম অন্ধকার না আবার খুব আলোকিতও না, ঘরের মধ্যে ডিম লাইট জ্বালিয়ে রাখলে যেরকম আলো থাকে না, ওই রকম আর কি। তো যাওয়ার পর উনি দেখতে পান একটা টুলের মতো জায়গা রয়েছে, ওই টুলের মতো জায়গার উপর একটা অবয়ব বসা রয়েছে, বড় আলখেল্লা টাইপের কোনো কিছু একটা পরা, মাথাটা কিছু একটা দিয়ে ঢেকে রাখা, চেহারাটা ভালো বোঝা যাচ্ছে না, আর আকৃতি স্বাভাবিক মানুষের মতোই। তো ওই অবয়বটা বলে যে এত দূর থেকে কষ্ট করে এসেছেন, আপনি বসেন। তো একটা বসার জায়গা ছিল, ওইখানে উনি বসেন আর কি। বসার পর ওই অবয়বটা বলে আপনি অনেকটা পথ এসেছেন, আপনি ক্ষুধার্ত, এই নিন খান। তো উনি কী করে যে ওই অবয়বটা হাতে একটা প্লেট নেয়, প্লেটের উপর বিভিন্ন ধরনের ফল রাখা ছিল, ওই প্লেটটা ওনার দিকে এগিয়ে দেয়। এখন উনি তো প্রচণ্ড ক্ষুধার্ত, উনি আসলে ওই খাওয়া উচিত হবে কি হবে না এই বিষয় আসলে ওনার মাথায় ছিল না। উনি নেয়ার পর গোগ্রাসে খাওয়া শুরু করেন, অনেকক্ষণ ধরে খান, ওনার পেটও ভরে যায়। এরপর প্লেটটা একটা পাশে রেখে দেন। এরপর ওই অবয়বটা বলে যে আচ্ছা আপনি কেন এসেছেন সেটা আমাকে বলেন। আর আমি এতটুকু বুঝতে পেরেছি যে আপনি যে এই জায়গায় এসেছেন, এই জায়গার ঠিকানা আমার ছাত্ররা ছাড়া কারো দেওয়ার কথা না,
নিশ্চয়ই আপনি আমারই এক ছাত্রের কাছ থেকে ঠিকানা পেয়েছেন। যেহেতু এখানে আসছেন, আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব আপনাকে সহযোগিতা করার জন্য। যদি আপনার ভাগ্যে আমার দ্বারা উপকার লেখা থাকে তাহলে হবে, আর না হলে আমার কিছু করণীয় থাকবে না। বলেন আপনার কি সমস্যা। এরপর সব ঘটনা উনি খুলে বলেন যে এই ব্যাপার আমার সাথে বা আমার পরিবারের সাথে এরকম ঘটনা হচ্ছে। তখন ওই অবয়বটা বলে যে ঠিক আছে, আপনি এখন চোখ বন্ধ করেন, আমি না বলা পর্যন্ত আপনি চোখ খুলবেন না। এরপর এই বড় দাদা উনি চোখ বন্ধ করেন। কতক্ষণ যে চোখ বন্ধ করেছিলেন তা উনি বলতে পারেন না, তবে ওনার ধারণা উনি প্রায় 2 ঘন্টা চোখ বন্ধ করেছিলেন। এরপর হঠাৎ করে আওয়াজ আসে, আপনি চোখ খোলেন। তো চোখ উনি খোলেন। অনেকক্ষণ পর চোখ খুলছেন। তো প্রথমে এমনিতে তো অন্ধকার ঘর, তারপর আরও অন্ধকার লাগছিল। আস্তে 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 পরিবেশটা একটু আবার চোখের জন্য সহনীয় হয়। এরপর দেখতে পান আবার ওই জায়গায় ওই যে সেই অবয়বটা বসা। তখন ওই অবয়বটা কথা বলা শুরু করে যে আসলে কেন এমনটা হচ্ছে। তখন ওই অবয়বটা বলে, আপনি ভালো মাছ ধরতে জানেন, আর এটাই আপনার জন্য সবচেয়ে বড় একটা বিপদের কারণ হয়েছে। আপনার আশেপাশে থাকা বেশ কিছু জেলেরা আপনার উপর কালো জাদু করেছে। এই কালো জাদুটা এতটা ভয়ঙ্কর যেটা শুনলে আটকে উঠবে যে কেউ। এই কালো জাদু করার জন্য 18টা ভেড়া বলি দিয়েছে বিভিন্ন সময়ে, বিশেষ করে শুক্লপক্ষের 7ম এবং 8ম তিথিতে, যখন চাঁদ থাকে অর্ধেক। আর এই ভেড়ার শিংয়ের কিছু কিছু অংশ নিয়ে একটা বিশেষ প্রক্রিয়ায় একটা জিনিস তৈরি করা হয়েছে। এরপর এই জেলেরা একজন তান্ত্রিকের মাধ্যম দিয়ে একটা জীবন্ত হাঙর ধরে, এবং এই হাঙরের পেটের মধ্যে ওই 18টা ভেড়ার শিংয়ের বিভিন্ন অংশ দিয়ে তৈরি এই কালো জাদুর উপকরণটা এই হাঙরের মধ্যে ঢুকিয়ে আবার সমুদ্রে ছেড়ে দেয়। এই হাঙরটা এখন কোথা থেকে কোথায় গেছে এটা বলা সম্ভব নয়, তবে একটা বিশেষ প্রক্রিয়ায় এই জাদু থেকে আপনাদেরকে বের করে আনা সম্ভব। কিন্তু মনে রাখবেন, আমরা জিনেরা কিন্তু সব কিছু পারি না। সব কিছু শুধু সৃষ্টিকর্তার ইশারাতেই হয়। আমরা আপনার কাছে গিয়ে অনেক উপকার করে দিতেও পারবো না, তবে যা করার আপনাকেই করতে হবে। সৃষ্টিকর্তা যদি সহায় হন, আপনি এবং আপনার পরিবার এই অবস্থা থেকে মুক্তি লাভ করবেন, আর তা না হলে পৃথিবীর কেউ আপনাদেরকে সহযোগিতা করতে পারবে না। তখন উনি বলেন যে মানে এই যে বড় দাদা উনি বলেন যে বলেন আমাকে কি করতে হবে। তখন ওই যে যিনি বসেছিলেন উনি কিছু বিষয় বলে দেন যে এইভাবে করতে হবে, এবং আবার ওনাকে আসতে হবে একই পদ্ধতিতে তাকে আসতে হবে, এবং আসার পর আর একটা কাজ আছে সেটা করতে হবে। এখন কি করতে হবে এটা লিসেনার্স আমি ঘটনার বিভিন্ন জায়গায় বলে দিব আর কি। তো উনি ওখান থেকে একটা বিশেষ জিনিস নিয়ে চলে আসেন। সেটা হলো ওই জিনটা নিজ হাতে তাকে একটা জিনিস দেয়। এটা একটা বিশেষ খাবার। এই খাবারটা টোপ হিসাবে ব্যবহার করতে হবে। তো উনি তো বাড়িতে চলে আসছেন। বাড়িতে চলে আসার আগে ওই জিনটা বলেছিল যে আপনি তো বাড়িতে যাচ্ছেন, আপনি বাড়িতে যাওয়ার সাথে সাথেই আরও একটি দুঃসংবাদ শুনবেন, তবে ভেঙে পড়বেন না, সৃষ্টিকর্তার উপর ভরসা রাখবেন। তো তার কাছ থেকে সান্ত্বনা নিয়ে চলে আসেন, এবং মনে মনে উনি ধরেই নিয়েছিলেন কী ধরনের দুঃসংবাদ উনি শুনবেন। নিশ্চয়ই তার আরও কোনো সন্তানের মৃত্যুর খবর শুনবেন। সত্যিই তাই। উনি বাড়িতে ফেরত আসার পর দেখেন ওই যে তার বোন, যাকে উনি ডেকে নিয়ে আসছিলেন, যেই বোনের মাধ্যম দিয়ে একজন তান্ত্রিকের খবর পান, সেই তান্ত্রিক থেকে আবার ওই জায়গাতে গিয়েছিলেন আর কি। সেই বোন বাড়িতে আছে, এবং বাড়িতে তার আরেকজন মেয়ের মৃতদেহ সামনে নিয়ে তারা বিলাপ করছে, এবং জানা যায় যে একই পদ্ধতিতে সেই মেয়েটাকে হত্যা করা হয়েছে। প্রিয় লিসেনার্স, এখানে ঘটনার একটা জায়গা আবার একটু বলে দেই। যখন ওই জিন তান্ত্রিকের কাছে পাঠিয়েছিলেন তখন কিন্তু বলে দিয়েছেন প্রতিমধ্যে কিন্তু আপনার সমস্যা হতে পারে, কারণ কেউ যদি ওই জিনের কাছে পৌঁছে যায়
অধিকাংশ ক্ষেত্রেই দেখা গেছে তার সমস্যার সমাধান হয়ে গেছে। এই জন্য অনেক সময় পথিমধ্যে বিভিন্ন ধরনের বিপদ ঘটে। যেই জিনেরা ক্ষতি করছে তারা পথিমধ্যে আক্রমণ করার চেষ্টা করে। এই জন্য উনি কিছু জিনিস শিখিয়ে দিয়েছিলেন। তবে ওনার একটা বিষয় মনে আছে শুধু, যে উনি যখন ওই পথ দিয়ে যাচ্ছিলেন সন্ধ্যার দিকে হঠাৎ করে বড় আকৃতির একটা বাদুড়ের মতো কিছু একটা উনি দেখেছিলেন। তো উনি যখন ওই তান্ত্রিকের শিখিয়ে দেওয়া কিছু জিনিস পড়েছিলেন তখন নাকি ওই বাদুড়ের মতো জিনিসটা উড়ে চলে যায় এবং চি করে একটা শব্দ করে। এই শব্দটা শোনার পর ওনার মনে হয়েছিল যে আমার ছেলে এই রকম একটা শব্দের কথা বলেছিল, তাহলে তো এইটাই সেই জিনিস যে আমার সন্তানদেরকে হত্যা করছে। তো যাক, এটাও কিন্তু ওই তান্ত্রিককে বলেছিলেন আর কি, মানে জিন তান্ত্রিককে বলেছেন। তো উনি তো বাড়িতে ফেরত আসছেন। ফেরত আসার পর আরও একটা জিনিস শোনেন, সেটা হলো ওই যে তার বোন বলছে যে আমি এই মেয়েটার সাথে রাত্রেবেলা শুয়েছিলাম, কারণ আমার ধারণা ছিল যে এর পরের সিরিয়াল হয়তো বা এই মেয়েরই হতে যাচ্ছে। রাতের বেলা হঠাৎ করে আমি চি করে একটা শব্দ শুনি, এরপরে দেখি এই মেয়েটা মরে পড়ে আছে আমার পাশে। আমি শব্দ ছাড়া আর কোনো কিছু শুনতে পাই নাই। তখন এই যে বড় দাদা উনিও কিন্তু চিন্তা করেছিলেন যে আসলেই তো তাই, এরকম শব্দ তো আমিও শুনেছিলাম, আবার এও শুনলো, আসলে তো এই জিনিসটাই আমার সন্তানদেরকে হত্যা করছে। এখন আর দেরি করার সময় নাই। কিন্তু ব্যাপারটা হলো যে ওই যে যিনি জিন তান্ত্রিক তিনি কিন্তু একটা বিষয় বলে দিয়েছিলেন যে শুক্লপক্ষের সপ্তমী এবং অষ্টমী তিথি যখন চাঁদ অর্ধেক থাকে তখন মূলত কাজ শুরু করতে হবে, এছাড়া কাজ শুরু করা যাবে না, কাজ শুরু করলেও কাজ হবে না। এখন ওই সময়ের অপেক্ষায় থাকতে হবে বাকি দিনগুলোতে ওই সময়ের অপেক্ষায় উনি থাকলেন। এরপর মূলত কাজ শুরু হবে। ওইখানে তাকে অনেক ধরনের ইনস্ট্রাকশন দেওয়া হয়েছিল। আবার যখন শুক্লপক্ষের নির্দিষ্ট তিথিতে চাঁদ একদম ফুল অর্ধেক দেখা যায় ওই সন্ধ্যায় মূলত উনি কাজ করেন। উনি কি করেছেন, দুটি ভেড়া জবাই করেছেন। জবাই করার পর ওই ভেড়ার শিংগুলো উনি কি করেছেন, আলাদা করেছেন। ওই শিং দিয়ে উনি একটা মালা তৈরি করেছেন, সেই মালা উনি গলায় পরেছেন। এরপর উনি ওই ভেড়ার যে লোমগুলো এগুলো আলাদা করেছেন, আলাদা করে একটা কাপড়ের মধ্যে রেখেছেন, একটা পুটুলি তৈরি করছেন আর কি, ওইটা উনি বাসায় রেখেছেন। এরপর ওই যেই একটা বিশেষ খাবার দেয়া হয়েছিল, যেই খাবারটা টোপ হিসাবে ব্যবহার করতে বলা হয়েছিল, ওই খাবারটা নিয়ে উনি যেখানে মাছ ধরতে যেতেন সেইখানে চলে যান। সেইখানে যাওয়ার পর তাকে বলা হয়েছিল যে আপনি একটা বড়শিতে এই খাবার গেঁথে পানিতে ফেলবেন। পানিতে ফেলার পর ভয়ঙ্কর আকৃতির একটা কুমির এই টোপ গিলবে, তবে আপনি ভয় পাবেন না। এই কুমিরটা আপনার উপর আক্রমণ করবে না, আপনাকে আহামরি ভয়ও দেখাবে না। এই কুমিরটা এই টোপ খাওয়ার পর আপনি ডাঙার দিকে চলে আসবেন, কুমিরটা আপনার সাথে সাথে চলে আসবে। ডাঙার দিকে আসার পর আপনি নৌকা থেকে নেমে ডাঙায় থাকবেন এবং ওই বড়শি টানতে টানতে বেশ অনেকটা সামনে নিয়ে যাবেন। সামনে নিয়ে যাওয়ার পর যেই জায়গাটাতে মূলত এমন একটা জায়গা রয়েছে যেখানে এসে ওই জলাশয়টা অন্যদিকে মোড় নিয়েছে, ওইখানে নিয়ে আসবেন ওইটাকে। এবং সত্যি তাই, উনি নৌকায় উঠে যেই জায়গাতে আসলে উনি সবসময় মাছ ধরতেন, যেখানে অনেকে যায় না, উনি সেখানে গিয়েছেন। সেখানে এরকম একটা টোপ ফেলেছেন বড়শি থেকে। অল্প সময়ের মধ্যেই ওই বড়শিতে উনি টান অনুভব করেন। যখনই উনি বড়শি ধরে টান দিয়েছেন তখনই দেখেন যে পানির উপরে ভেসে উঠেছে ভয়ঙ্কর আকৃতির একটা কুমির। এত বড় কুমির উনি জীবনে কখনো দেখে নাই, মানে ডাইনোসরের মতো একটা কুমির ভেসে উঠেছে আর কি। এই কুমিরের পিঠের উপরে পাহাড় যেমন উঁচু উঁচু হয় চোখা চোখা, ওই রকম চোখা চোখা বিভিন্ন খাঁচ কাটা জিনিস, সেগুলো আবার নীল হয়ে আছে এবং মনে হচ্ছে এই নীলাভ খাঁচ কাটাগুলো জ্বলছে লাইটের মতো। ভয়ঙ্কর সে কুমির, কিন্তু কুমিরটা তাকে আক্রমণ করছে না, বেশ শান্ত বলে মনে হচ্ছে। উনি তখন দ্রুত সাহস রেখে নৌকাটা আবার ডাঙার দিকে নিয়ে যেতে শুরু করেন।
আর কুমিরটাও কিন্তু আসছে, আস্তে আস্তে সাঁতার কেটে, লেজ দিয়ে সাঁতার কেটে আস্তে 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 তার সাথে সাথে আসছে, কোনো মানে ছোটাছুটি করছে না। তো উনি নৌকাটা তীরে ভিড়িয়ে রেখে, বড়শিটা কিন্তু ছাড়া যাবে না হাত থেকে, এটাও বলে দেওয়া হয়েছিল। তো উনি বড়শি হাতে নিয়ে আস্তে 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 ডাঙা দিয়ে আগাচ্ছেন, আর ওই কুমিরটা পানি দিয়ে সাঁতার কেটে কেটে তার বরাবর আগাচ্ছে। আগাতে আগাতে একটা জায়গায় এসে ওই জলাশয়টা এক সাইডে মোড় নিয়েছে। ঠিক ওই জায়গায় আসার পর আর একটা ঘটনা ঘটবে, এটাও কিন্তু বলে দিয়েছিল ওই জায়গায় আসার পর আরও একটা ছোট কুমির আসবে। এই কুমিরটা আসার পর বড় কুমিরটা ওই ছোট কুমিরটাকে গোগ্রাসে গিলে ফেলবে, আর গোগ্রাসে গেলার পরই ওই বড় কুমিরটা একটা কবুতরে রূপ নেবে, আর ওই কবুতরটাকে ধরে ফেলতে হবে। সত্যি তাই, যখন ওই জায়গাতে আসা হয়, আসার পর ছোট্ট আর একটা কুমির, মানে ছোট্ট আর একটা কুমির বলতে কি, যে বিশাল আকৃতির যে কুমিরটা আসছে সেই তুলনায় স্বাভাবিক আকৃতির কুমিরটা তো আসলে ছোটই বলা হবে। তো ওরকম একটা কুমির আসে। তো কুমিরটা যখনই এসেছে তখন ওই বড় কুমিরটা, সে তো ওই যে টোপ গিলেছেই, ওই অবস্থাতেই একবারে হামলা করে ওই ছোট কুমিরটাকে খেয়ে ফেলে, এবং খেয়ে ফেলার সাথে সাথে ওই বড় কুমিরটা একটা সাদা কবুতরের রূপ লাভ করে, খুবই মায়াবী একটা কবুতর। যখনই রূপ লাভ করে তখনই ওই কবুতরটাকে খপ করে ধরে ফেলেছে এই বড় দাদা। যখন ধরে ফেলেছেন তখন কিন্তু ওই যে ওই কুমিরের মুখের মধ্যে তো ওই যে বড়শির যে সুতা এগুলো তো ছিল, বড়শি ছিল, কিন্তু এখন সেটা নাই, বড়শি থেকে ওটা মুক্ত হয়ে গেছে। যখন ওটাকে ধরেছে তখন দেখে ওই কবুতরটা এমন মায়াবী দৃষ্টিতে তার দিকে তাকিয়েছে, তখন তার কাছে মনে হয়েছিল যে এটা ছেড়ে দেই। কিন্তু ওই যে জিন তান্ত্রিক বলে দিয়েছিল, তুমি যদি একবার এটা ছাড়ো তাহলে তুমি ওই জায়গায় মারা যাবে, তোমার পরিবারের কেউ বাঁচবে না, সাথে সাথে ওই দিনই মারা যাবে। তো উনি ছাড়তে ছাড়তে গিয়েও ছাড়ে নাই, ওটাকে উনি ধরে রেখেছেন। উনি দ্রুত বাড়িতে চলে আসেন। আসার পর বলা ছিল ওই যে ভেড়ার লোমগুলো যে পুটলির মধ্যে রাখা হয়েছে, ওই পুটলির মধ্যে ওই কবুতরটা রেখে ভালো করে উপরে গিট দিয়ে আটকে ফেলতে হবে। এরপর ওই যে দুটো ভেড়া জবাই করা হয়েছে, ওই ভেড়ার শরীরের কিছু কিছু অংশ নিয়ে দ্রুত আবার ওই যে 50 কিলোমিটারের মতো দূরে যে জায়গাটা, এই জিনতান্ত্রিকের যেখানে আবাসস্থল, ওইখানে যেতে হবে। তো উনি সাথে সাথে রওনা করেছেন সেখানে। তো এবার আর উপোস হওয়ার কোনো শর্ত ছিল না যে উপোস থাকতে হবে। উনি টুকটাক খাবার নিয়ে গিয়েছিলেন, দ্রুত উনি পৌঁছেছেন আল্লাহর অশেষ রহমতে আর কি। এই কারণে বলছি যে যেই ভয়ঙ্কর প্রক্রিয়াটা উনি মানে ফেস করেছেন, সত্যি এটা খুবই সাহসের একটি ব্যাপার। তো উনি সেখানে পৌঁছে যান। তবে উনি যখন পৌঁছেছেন তখন দিনের বেলা, দুপুরের দিকে উনি পৌঁছেছেন। আগের বার তো 4 দিন অপেক্ষা করতে হয়েছে, কিন্তু এবার সন্ধ্যার পরপরই আবার সেই বামন অবয়বটা বেরিয়ে আসে। বেরিয়ে এসে বলে যে দ্রুত চলো, তোমার যাওয়ার অনুমতি হয়েছে। তো এবার কিন্তু ওই যে ঢোকার পর অনেক অন্ধকার, বিষয়টা এরকম না, ঢোকার পরই দেখছে যে সামনে একটা ঘর দেখা যাচ্ছে, ওরকম মানে সুজলা সুফলা ওরকম কিচ্ছু না, মানে মনে হচ্ছে বিশাল একটা অন্ধকার গুহার মধ্যে উনি চলে আসছেন, সেখানে একটা ঘর, আর দরজাটাও খোলা, দেখাই যাচ্ছে যে ওইখানে ওই যে সেই জিনতান্ত্রিক বসে আছেন। তো সরাসরি তার কাছে গেছে, মানে অনুমতি আছে, সরাসরি যেতে হবে। তো যাওয়ার পর ওই জিনতান্ত্রিক বলছে যে ওই কবুতরটার যে পুটলি ওটা আমার হাতে দাও। তো তার হাতে দেয়, উনি নিজেই পুটলিটা খোলেন। খোলার পর উনি নিজের হাতে ওই কবুতরটাকে ধরেন। কবুতরটাকে ধরার পর তখন ওই কবুতরটা আবার মায়াবী দৃষ্টিতে তার দিকে তাকিয়ে আছে। তখন ওই জিনতান্ত্রিক বলছে, তোমার মনে অনেক প্রশ্ন যে এই কবুতরটা আসলে কি, তাই না? শোনো আমি বলছি। মূলত ওই হাঙরের উপর ব্ল্যাক ম্যাজিক করার পর এই ব্ল্যাক ম্যাজিককে বাস্তবায়ন করার জন্য যেই ভয়ঙ্কর পিশাচ জিনটা কাজ শুরু করে, এইটাই হচ্ছে সেই জিন। আর এই যে তোমার সন্তানদেরকে যে হত্যা করছিল, মূলত এই একটা জিনকে পাঠায়, একটা জিনকে পাঠায় তোমার সন্তানকে হত্যা করার জন্য। আর তোমার সন্তানকে হত্যা করার পরপরই যখন ওই জিনটাও তার কাছে ফেরত আসে, ও সাথে সাথে ওই জিনটাকেও মেরে ফেলে।
এর পেছনে কারণ রয়েছে। কারণ হলো ওই জিনটাকে মেরে ফেলার সাথে সাথে তারও শক্তি বাড়ে। এইভাবে তোমার যতগুলো সন্তান নিহত হয়েছে এবং যেই জিনগুলো হত্যা করেছে সবগুলোকে ওই মেরে ফেলেছে। আর ওই যে ছোট কুমিরটা, ওই ছোট কুমিরটা হচ্ছে যে পরবর্তীতে যেই জিনগুলোকে সে পাঠাবে, এই জিনগুলো মূলত একটা ছোট কুমিরের ভেতরে তার সামনে আসে। আর এ তো সবচাইতে শক্তিশালী। এই জিনগুলো কখনোই তার সমান আকৃতিতে ওর সামনে আসতে পারবে না। আর এটা এমন একটা বিশেষ পদ্ধতিতে করা হয়েছে যে এই জিনগুলোকে যখন ও তার রূপেই, সে যেই রূপে এসেছে কুমিরের রূপে, কিন্তু ছোট আকৃতিতে আসবে, তো যখন এরকম সামনে আসবে এই পদ্ধতিতে আমার দেয়া এই আহার খাওয়ার পর, বড়টা খাওয়ার পর অন্যটা যখন আসবে ও তখন অন্যগুলোকে খেয়ে ফেলতে বাধ্য হবে। তো আমি মূলত যেই জিনগুলোকে পরবর্তীতে পাঠাবে সেই জিনগুলোকে ওকে দিয়েই হত্যা করেছি, ওকে দিয়েই খাইয়ে ফেলেছি, আর ওকে কবুতর বানিয়ে ফেলেছি। এখন ও আর ওর রূপ চেঞ্জ করতে পারবে না, এরকম বলছে আর কি। তখন ওই যে যিনি বড় দাদা উনি বলছেন যে আচ্ছা এই কবুতরটা দিয়ে আপনি কি করবেন? তখন কি করে, প্রথমবারের মতো ওই জিনটা তিনি তার যে আসন ওখান থেকে নেমে আসেন এবং দাঁড়িয়ে যান। তখন এই বড় দাদা দেখেন যে এইটার অবয়ব যখন বসেছিল তখন তো স্বাভাবিক মানুষের মতো লাগছে, কিন্তু এখন মনে হচ্ছে যে এটা লম্বা প্রায় 30 ফুটের মতো। এই 30 ফুট লম্বা একটা অবয়ব মনে হচ্ছে। তখন এই জিনিসটা কি করে, ওখান থেকে নেমে তার পাশেই থাকা একটা কালো পর্দার মতো আছে, এই পর্দাটা সরিয়ে দেয়। যখনই সরিয়ে দিয়েছে তখনই দেখা যায় যে ওইটার ভিতরে অসংখ্য ছোট 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 ঘরের মতো, ছোট ছোট কক্ষের মতো, খাঁচার মতো রয়েছে। সেখানে এই রকম সাদা আকৃতির কবুতর অসংখ্য রয়েছে। তখন ওই জিনটা বলছে, তুমি এই যে দেখছো কবুতরগুলো, এই কবুতরগুলো কিন্তু স্বাভাবিক কোনো কবুতর না, এগুলো খুবই ভয়ঙ্কর কালো জাদুতে পারদর্শী, যারা মানুষ এবং জিন উভয়ের ক্ষতি করে। এরা হচ্ছে সেই কবুতর। বিভিন্ন সময়ে আমি এদেরকে বন্দি করিয়ে এখানে আটকে রেখেছি। আমি এদের সবাইকে হত্যা করতে পারি না, কিন্তু বন্দি করে রাখতে পারি। আবার নিজে গিয়েও আমি এদের সাথে যুদ্ধ করতে পারি না, কারণ আমি হচ্ছি বিদ্যা চর্চা করি, এলেম চর্চা করি। আর এই এলেমের মাধ্যম দিয়ে আমি সবার উপকার করার চেষ্টা করি, মানুষ এবং জিন উভয়েরই। যেহেতু আমি নিজে যেতে পারি না, আমার অনুগত কাউকে পাঠাতে পারি না, তারাও বিদ্যা চর্চা করে। এজন্যই আমি মানুষদেরকে দিয়েই কাজগুলো করাই। যারা সাহসী তারা কাজটা করতে পারে, আমার কাছে এনে দিলে আমি এদেরকে বন্দি করে রাখি। তখন এই যে বড় দাদা উনি বলেন যে তাহলে ও তো বন্দি হয়ে গেছে, আমরা কি বিপদ থেকে মুক্তি পাব? তখন ওই জিনটা বলে যে তুমি বাড়িতে গিয়ে দেখবা তোমার একটা সন্তান, মানে ছোট সন্তান বাদে সব সন্তান মারা গেছে। তাহলে তোমার একটা সন্তানই শুধু থাকবে, তোমার অন্য সন্তানগুলোও এর প্রভাবে মারা যাবে। তবে তোমার ছোট সন্তান সৃষ্টিকর্তার ইচ্ছায় জীবিত থাকবে, আর এই তোমার বংশ রক্ষা করবে। দেরি হলে হয়তোবা তোমার এই ছোট সন্তানও বাঁচত না। যেহেতু তুমি এই কাজটি করতে পেরেছ, সৃষ্টিকর্তার ইচ্ছায় তোমার ছোট সন্তানটি বেঁচে যাবে। এটা ওই জিনটা বলে দেয় আর কি। এবং এটাও বলে দেয় যে তোমার যেই সন্তানগুলো মারা গিয়েছিল প্রত্যেকের নিচের ঠোঁটের নিচে থুতনির উপরে একটা চিহ্ন দেখেছিলে, সাপের মতো আঁকা বাঁকা। এটা কিন্তু এই যে জিনটা সাদা কবুতর রূপী, ওর একটা চিহ্ন। তোমার এই যে ছোট সন্তান, একটা সময় এই ছোট সন্তানের থুতনির এখানেও এরকম চিহ্ন দেখা দেবে। এবং ওর থেকে যত সন্তানাদি হবে, ছেলে মেয়ে, প্রত্যেকেরই এরকম একটা চিহ্ন থাকবে। হুবহু এরকম না হলেও কাছাকাছি চিহ্ন থাকবে। এবং যতদিন ওরা জীবিত থাকবে ততদিন এই চিহ্ন বহন করতে হবে। এটাই এই কালো জাদুর একটা ভয়ঙ্কর প্রভাব। তো তখন উনি এটা শোনেন, শোনার পরে খুব মনক্ষুণ্ণ হন, মনে কষ্ট পান এই কারণে যে
উনি ওনার আরও কিছু সন্তানদেরকে বাঁচাতে পারবেন না। ওখান থেকে বিদায় নেওয়ার আগে ওই জিনটা বলে দেয় যে তুমি আর কখনো আমার এখানে আসতে পারবে না, তোমার আর এখানে আসার অনুমতি নাই, তুমি এখানে আসার চেষ্টা করো না, আশা করি তোমার এখানে আর আসার প্রয়োজনও হবে না। তো তাকে বিদায় দিয়ে দেন এবং বিদায় দেওয়ার সময় ওই জিনটা বলে দেন যে তুমি এখনই চোখ বন্ধ করো, তোমার যখন মনে হবে চোখ খুলবা, কেউ তোমাকে বলবে না যে এখন চোখ খোলো, তবে চোখ খোলার পর তুমি তোমার বাড়িতে নিজেকে আবিষ্কার করবা। সত্যি ওইখানে ওই জিনটাকে ধন্যবাদ জানিয়ে বিদায় দিয়ে উনি যখন চোখ বন্ধ করেছেন, মোটামুটি 7-8 সেকেন্ড পর উনি চোখ খুলেছেন, তখন উনি নিজেকে নিজের বাড়িতে আবিষ্কার করেন এবং দেখেন যে ওনার অন্য সন্তানগুলোও মারা গেছে, তাদের মৃতদেহ সামনে নিয়ে পরিবারের অন্য সদস্যরা বসে আছে। আর যেই ছোট সন্তান যিনি জীবিত ছিলেন, ইনি মূলত এই জোয়ের দাদা, আর জোয়ের দাদার বাবা মূলত এই কাজটি করেছিলেন আর কি। এই ভয়ঙ্কর এই মৃত্যু খেলায় নিজের সন্তানদেরকে বাঁচানোর জন্য উনি অবতীর্ণ হয়েছিলেন। এখানে ওনার জীবন খুবই হুমকির মুখে ছিল। কিভাবে এরকম একজন তান্ত্রিক জিনের সাথে সাক্ষাৎ করেছিলেন, এটা ভাবতেই গা শিউরে ওঠে। যাই হোক, একটা পর্যায়ে তার মুখেও এই ধরনের চিহ্ন দেখা যায়। আস্তে আস্তে কিন্তু তার থেকে তার যত সন্তানাদি হয়েছে তাদের মুখেও এরকম একটা বিশেষ চিহ্ন রয়েছে। এই জোয়ের রয়েছে, এমনকি জোয়ের 1 মেয়ে 1 ছেলে, তাদের মুখেও এরকম একটা চিহ্ন রয়েছে। অতটা বোঝা যায় না, তবে রয়েছে, ভালো করে খেয়াল করলে বোঝা যায়, এমনটাই জানিয়েছেন রবি ভাই। তো এই কারণেই মূলত বংশ পরম্পরায় এই ভয়ঙ্কর ব্ল্যাক ম্যাজিকের চিহ্ন ওনারা বয়ে চলেছেন। ওনাদের এলাকায় এখনও নাকি অনেক ভয়ঙ্কর ভয়ঙ্কর ব্ল্যাক ম্যাজিকের চর্চা হয়। মানুষকে ক্ষতি করার জন্য ওনারা এই ধরনের ব্ল্যাক ম্যাজিকের আশ্রয় নিয়ে থাকেন। তো এটি ছিল ঘটনা। প্রিয় লিসেনার্স, কেমন লাগলো আমাদের ব্ল্যাক ম্যাজিক রিলেটেড এই দুটো ঘটনা? আশা করছি ঘটনাগুলো আপনাদের ভয় শিহরণ জাগাতে সক্ষম হয়েছে ইনশাল্লাহ। এক একটা দেশের এক এক কালচার, এক এক ধরন, আফ্রিকার ধরন একরকম, থাইল্যান্ডের ধরন একরকম, বাংলাদেশেও কিন্তু আমরা এমন অনেক ধরনের ঘটনা শুনতে পাই। হয়তোবা এতটা এক্সট্রিম লেভেলের না হলেও ভয়ঙ্কর ঘটনা তো আছেই ব্ল্যাক ম্যাজিকের। প্রিয় লিসেনার্স, ব্ল্যাক ম্যাজিক যিনি করবেন, যাকে দিয়ে করাবেন, প্রত্যেকেই জাহান্নামী হবেন। এটা আমার কথা না, এটা আল্লাহর কথা। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। নিজেরা সতর্ক থাকি, অন্যদেরকে সতর্ক করি, ইনশাল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করবেন। প্রিয় লিসেনার্স, আজকের এপিসোড এখানেই শেষ করতে হচ্ছে। রবি ভাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি, আপনাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি ধৈর্য ধরে এপিসোডটি শোনার জন্য। আসছে মঙ্গলবার আমাদের উইন্টার হরর কার্নিভাল উইথ রবির শেষ এপিসোডটি নিয়ে ইনশাল্লাহ হাজির হব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া রইল, আপনাদের পরিবারের প্রত্যেকের জন্য দোয়া রইল। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন, আফনান্দাহর ওয়ার্ল্ডের সাথে রাখুন। আসসালামু আলাইকুম। প্রিয় লিসেনার্স, ফিরে এলাম